মুনাফার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মুনাফা দুই টাইপের যে মুনাফা আছে, সরল মুনাফা এবং যৌগিক মুনাফা দুইটাই করব। আমরা সরল মুনাফা করার পর একটা ব্রেক নিব, হ্যাঁ। তো প্রথমে আমরা করব সরল মুনাফা। সরল মুনাফা শুরু করার আগে তাহলে সরল মুনাফার সূত্রগুলো আমাদের জানা দরকার, তাই না? তবে সূত্রগুলো একদম আমরা মুখস্থ করব না, আমরা একটু বোঝার চেষ্টা করব সরল মুনাফার সূত্রগুলো আসলে কিভাবে হয়। তার আগে একটু জেনে নেই যে বার্ষিক শতকরা মুনাফার হার, এই কথাটির অর্থ কী। বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, তাই না? 1 বছর, শতকরা মানে একশোতে, শতকরা মানে একশোতে মুনাফার হার। তাহলে বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে একশোতে মুনাফার হার। এখন যদি কোথাও বলা থাকে যে বার্ষিক শতকরা মুনাফার হার 5, তখন আমরা লিখবো 1 বছরে 100 টাকায় মুনাফা হয় 5 টাকা। তখন আমরা বলবো 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 5 টাকা। এই কথাটাই হলো বার্ষিক শতকরা মুনাফার হার। ওকে, এখন আমি আপনাদের একটা প্রশ্ন দিই। এই যে বার্ষিক 10% সুদে 1,000 টাকার 5 বছরের সুদ কত? এই যে বার্ষিক 10% সুদ মানে হইল 100 টাকায় 1 বছরে সুদ হয় 10 টাকা। সুদ হয় 10 টাকা। এখন বলছে 1,000 টাকায় 5 বছরের সুদ কত? তাহলে 100 টাকায় সুদ যদি 1 বছরে 10 টাকা হয়, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 10/100। এখন আমাদেরকে বের করতে বলছে 1,000 টাকার, তাহলে 1,000 টাকার, আচ্ছা, 1 টাকায় যত সুদ হবে 1,000 টাকায় তার থেকে নিশ্চয়ই সুদটা বেশি হবে। তাহলে যেহেতু সুদ বেশি হবে, তাহলে এটার সাথে আমরা 1,000 গুণ করে দেব। গুণ করে দিলাম। এরপর দেখেন এখানে 1 বছরের সুদ আমাদেরকে বের করতে বলছে 5 বছরের সুদ। এই 1 বছরে যত সুদ হবে 5 বছরের সুদ নিশ্চয়ই বেশি হবে, তাহলে গুণ 5। এটা হিসাব করলে আমরা সুদের পরিমাণটা পাবো। এটা হিসাব করলে সুদের পরিমাণ পাবো। আসলে আমি এটা অঙ্কটা করতেছি এই কারণে, এখান থেকে আমরা একটা শর্টকাট শিখবো। শর্টকাট মানেই সূত্র। এখানে এই শেষ লাইনটাতে কি কি লিখছি? উপরে লিখছি 1,000, 1,000টা ছিল আসল। এই যে 1,000 টাকার উপর, যেই টাকার উপর সুদ বের করতে হয় সেটাই আসল, সেটার নামই মূলধন। মূলধন আসল একই জিনিস। তাহলে প্রথমে লিখছি 1,000, প্রথমে লিখছি 1,000, 1,000টা প্রথমে লিখলাম আর কি। তারপরে হলো সময়টা লিখি 5 বছর, বা মুনাফার হার যে কোনো একটা লিখলে হবে। এই যে 10 × 5, নিচে হলো কত? 100। এটা কি হবে? সুদ হবে। আমাদেরকে যে 1,000 টাকার 5 বছরের সুদ বের করতে বলছে সেটাই বের করবো এইটা, এইভাবে, তাই না? এখানে হিসাব করলে আমরা পেয়ে যাব। তো এইটা থেকে আমরা একটা সূত্র পাই, নিচে 100, হ্যাঁ, উপরে কি? এই 1,000 মানে কি? এটা আসল, আসল গুণ এই 10 কি? মুনাফার হার। এই যে 10% মুনাফার হার, আমি শুধু হার লিখি, হার মানে মুনাফার হার, হ্যাঁ। আর এই যে 5, এটা কি? সময়। কয় বছর? 5 বছর। তাহলে আমি এখানে সময় লিখতে পারি। তাহলে আমি এইভাবে ঐকিক নিয়মে না করে সরাসরি সুদ নির্ণয় করতে পারি এই সূত্র দ্বারা। এই সূত্র আমরা সর্বপ্রথম শিখছিলাম কোন ক্লাসে, মনে আছে? সর্বপ্রথম কোন ক্লাসে শিখছিলাম? সুদ সমান, তাহলে আমরা শিখলাম আসল গুণন হার গুণন সময় ভাগ 100। ক্লাস 5-এ, রাইট, ক্লাস 5-এ ছিল এই সূত্র। তা আমরা ক্লাস 5-এর সূত্র দিয়ে অঙ্ক করব। ক্লাস 8-এ, 8-এ উঠে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখছি। সুদকে লিখছি আই, মানে ইন্টারেস্ট। বড় হয়ে সুদকে ইন্টারেস্ট বলা শুরু করছি, মূলধনকে প্রিন্সিপাল বলা শুরু করছে, তো পি। এন, সময়কে এন, আর হচ্ছে মুনাফার হারকে আর, ডিভাইডেড বাই 100। ক্লাস 8-এ ওটা আমরা এইভাবে সূত্র লিখতাম। যদিও ক্লাস 8-এ এই 100টা লেখা হইতো না। আমাদের 100 মুনাফার হার মানে, এই যে মুনাফার হার মানে হচ্ছে এই যে আর%, আর% মানে কত? R/100। এই জন্য আমি একবারে লিখছি। যাই হোক, আমরা একটু বাংলা সূত্র দ্বারা অঙ্ক করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখেন, যদি সুদ নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবে নির্ণয় করব। এখন ধরেন এখানে কয়টা চলক আছে? সুদ আছে, আসল আছে, হার আছে, সময় আছে। 4টা জিনিস আছে। 4টার মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকবে, বাকি একটা নির্ণয় করতে হবে। আমাদের আজকের ক্লাসের মধ্যে এই 4টা জিনিসই নির্ণয় করব শুধুমাত্র। সুদ, আসল, হার, সময়। এই 4টা কিভাবে নির্ণয় করব? যে কোনো 3টা দেওয়া থাকবে, বাকিটা নির্ণয় করতে হবে।
তাহলে কি খুব কঠিন হবে? মনে হয় না কঠিন হবে। এখানে যদি আসল হার সময় দেওয়া থাকে, সুদ নির্ণয় করতে পারবো। এখন যদি আসল নির্ণয় করতে বলে, তাহলে আসল নির্ণয়ের সূত্রটা কি হবে? যদি মুনাফার হার নির্ণয় করতে বলে, মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি হবে? যদি সময় নির্ণয় করতে বলে, সময় নির্ণয়ের সূত্রটা কি হবে? চলেন সেটা আমরা একটু দেখি। প্রতিটা ক্ষেত্রে একদম সেম। আমি এখানে লিখি আসল, তারপরে লিখি সময়, তারপরে লিখি হার। এই তিনটা সূত্রের ক্ষেত্রে একটা জিনিস ফিক্সড থাকবে, সেটা হচ্ছে উপরে উপরে সুদ গুণন 100, এটা থাকবেই। এখানেও সুদ গুণন 100, এখানেও সুদ গুণন 100, এটা থাকবে। নিচে শুধু চেঞ্জ আসবে। মানে কি, আমাদের চারটা জিনিস আসল, চারটা জিনিস কি কি, এই যে আসল, হার, সময় আর সুদ। উপরে কিন্তু এই তিনটার ক্ষেত্রে উপরেরটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। এখানেও সুদ গুণন 100, সুদ গুণন 100, সুদ গুণন 100। যেহেতু আসল নির্ণয় করতে বলতেছে, এখানে তো সুদ লিখে ফেলছে, বাকি আছে আর দুইটা। সেই দুইটা কি কি? সময় গুণন হার। যদি সময় নির্ণয় করতে বলে, তাহলে সুদ তো এখানে এখানে ফিক্সড আছেই। বাকি থাকে কি কি? আসল থাকে আর মুনাফার হার থাকে। এখানে হার নির্ণয় করতে বলছে, মানে মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে আর বাকি দুটা কি কি আছে? আসল গুণন সময়। এখন অনেকে বলবেন যে ভাই আমি আই ইকুয়াল পি এন আর দিয়ে আমি করতে পারি। অবশ্যই এটা দিয়ে করতে পারেন। আই ইকুয়াল পি এন আর দ্বারা করলে পি সমান হবে আই ভাগ এন আর, বা এই এন সমান আই ভাগ পি আর, বা আর সমান আই ভাগ পি এন। করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এভাবে করলে আপনার টাইম বাঁচবে। কিভাবে টাইম বাঁচবে আমি আজকের ক্লাসে দেখাবো। তাহলে আমাদের এই চারটা সূত্র। একটা হচ্ছে সুদ নির্ণয়ের সূত্র, এটা এটা একটু আলাদা। সুদ নির্ণয়ের সূত্রটা হলো আসল গুণন হার গুণন সময় ভাগ 100। আর বাকি তিনটার ক্ষেত্রে সেম। সেম কি? উপরেরটা সেম, উপরের জিনিসগুলো সেম সব সময়। সুদ গুণন 100, সুদ গুণন 100, সুদ গুণন 100। আসল নির্ণয় করতে বলছে, বাকি দুইটা নিচে। সময় নির্ণয় করতে বলতেছে, তাহলে সময় বাদে বাকি দুইটা নিচে। সুদ হার নির্ণয় করতে বলছে, তাহলে হার বাদে বাকি দুইটা নিচে। উপরে তো সুদ এটা আছে, সুদ তো আর নিচে লিখবো না। তাহলে এই চারটে সূত্র যদি মনে রাখতে পারেন, তাহলে আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এক, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা খুব দ্রুত অঙ্ক করতে পারবো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র আসল গুণন সময় গুণন হার ভাগ 100। আসল নির্ণয় করতে বললে মুনাফা গুণন 100 ভাগ সময় গুণন হার। দেখেন এখানে মুনাফা গুণন 100। আচ্ছা, মুনাফার সুদ একই জিনিস কিন্তু, মুনাফার সুদ একই জিনিস। আসল আর মূলধন একই জিনিস, দুটো একই জিনিস। মুনাফা যা, সুদও তাই। আসল যা, মূলধনও তাই, দুইটা সেম জিনিস। জাস্ট শব্দ দুটো আলাদা। যদি সময় নির্ণয় করতে বলে, তাহলে মুনাফা গুণন 100 ভাগ আসল গুণন হার। যদি হার নির্ণয় করতে বলে, হার মানে মুনাফার হার, কিন্তু এখানে মুনাফাটা লেখা নাই। মুনাফা গুণন 100 ভাগ আসল গুণন সময়। এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র আপনারা একদম ঠোরস্থ করবেন। এই যে এখানে চারটা সূত্র ডক্টর নীলা, এই যে আমি এখানে চারটা সূত্র এখানে লিখে রাখছি। মুনাফা সমান আসল গুণন সময় গুণন হার ভাগ 100, একদম ঠোরস্থ করে ফেলবেন। আসল সমান মুনাফা গুণন 100 ভাগ সময় গুণন হার। মানে বাকি তিনটা তো সহজ, বাকি তিনটা তো একদম সহজ। এটাও তো সহজ, এটা কঠিনের কি আছে? আমার তো চারটে জিনিসই আছে, এই চারটা বাদে তো আর কিছু নাই। কারো কোনো প্রশ্ন আছে বা কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? কারো কোনো সমস্যা? ওকে, তাহলে চলেন এবার আমরা অঙ্ক করি। আমি আজকে অঙ্ক করব কম, আপনাদের হোমওয়ার্ক দেব বেশি। তাহলে টাইপ 1, প্রথমে আমরা বের করবো মুনাফা। আর একটা হচ্ছে মুনাফা আসল, সুদ আসল মানে কি? এই সুদ আসল মানে এখানে সুদ এবং আসল যোগ করে যা হয় তাই হলো সুদ আসল। সুদ এবং আসল যোগ করে যা হয় তাই হলো সুদ আসল। আর এটা মুনাফা, মুনাফা এই যে ব্র্যাকেটের মধ্যে সুদ লিখছে, একই জিনিস। দেখেন এখানে বলছে 6% হারে 2 বছরে 10,000 টাকার উপর সুদ কত হবে। যখন আপনাকে সুদ নির্ণয় করতে বলতেছে, এই যে সূত্রটা, পরীক্ষার হলে সূত্র লেখার দরকার নাই। এই সূত্রটা থাকবে মাথায়, আর মানগুলো লিখবেন খাতায়। সূত্রটা থাকবে মাথায়, মানগুলো লিখবেন খাতায়। কি লিখবেন? আপনি জানেন মাথার মধ্যে সূত্র আছে। মুনাফা বের করতে বলছে, আসল গুণন সময় গুণন হার ভাগ 100। তাহলে আসল, আসল কত? 10,000, তাহলে লিখবেন 10,000। গুণন সময় কত? 2 বছর, 2। হার কত? 6%, 6 ভাগ 100। তাহলে পরীক্ষার খাতায় শুধু এইটুকু লিখবেন, কোনো সূত্র লেখার প্রয়োজন নাই। সবসময় সূত্র মাথায় থাকবে, বাকিটুকু লিখবেন খাতায়। তাহলে এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য যদি কাটা যায়, কত আসে? 6 দুগুণে 12, আর 100 মিলে 1200। তাহলে সুদ 1200। এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে? এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে?
ক্লাসের শুরুতে একজন বলছিলেন ছোটবেলা আমি অঙ্ক করে হচ্ছে এই সুদের অঙ্ক বুঝতাম না, মুখস্থ করতাম। এখন আপনি বলেন, কে যেন বলছিলেন, আমি নামটা ভুলে গেছি। কোনো সমস্যা আছে কি না? ক্লাসের শুরুতে যিনি বলছিলেন। আশা করি সমস্যা নাই। তাহলে এই অঙ্ক আর আমি করে দিচ্ছি না, এটা আপনাদের হোমওয়ার্ক। একদম সেম অঙ্ক, জাস্ট খালি কি হিসাব করবেন আপনারা। আচ্ছা, এই অঙ্কে যদি বলতো সুদ আসল কত, এই অঙ্কে যদি বলতো সুদ আসল কত, তাহলে কত হইতো বলেন তো দেখি। সুদ না বলে যদি সুদ আসল বলতো তাহলে কত হইতো? উম্মে নাজমি বুঝতে পারছেন, গুড। এবার আপনি বলেন, উম্মে নাজমি বলেন, যদি সুদ আসল বের করতে বলতো তাহলে অ্যান্সারটা কত হইতো? এটা তো শুধু সুদ, এটা হলো শুধুমাত্র সুদ, শুধু মুনাফা। এখন আমাদেরকে যদি বলতে মুনাফা আসল বা সুদ আসল যদি নির্ণয় করতে বলতো, তাহলে যে যেই সুদটা বের করব, সুদের সাথে শুধু আসলটা যোগ করে দিব। যদি বলতো সুদ আসল কত, প্রশ্নে যদি সুদ আসল চাইতো, তাহলে এই সুদ 1200, এর সাথে আসল কত 10,000, তাহলে এই 10,000 যোগ করে দিতাম। যোগ করলে কত হয়? 11,000, 11,200। এই হলো অ্যান্সার। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটাও আপনাদের হোমওয়ার্ক। এখানে সুদ আসল বের করতে বলছে, সুদ বের করে তারপরে সুদের সুদের পরিমাণটা 120-এর সাথে যোগ করে দিবেন। এটাও নিজেরা প্র্যাকটিস করবেন। যদি বুঝতে না পারেন, করতে না পারেন, বইয়ে সমাধান দেওয়া আছে, আমি যেভাবে করাচ্ছি এইভাবেই সমাধান দেওয়া আছে। তাহলে এই সুদ আসলটাও আপনারা নিজেরাই সলভ করবেন। এই অঙ্কটা একটু আমি করে দিই। মনে রাখবেন, মুনাফার অঙ্ক সবসময় সময়টা বছরে থাকে, বছরে রাখতে হয়। মুনাফার অঙ্কের ক্ষেত্রে সবসময় সময়টাকে বছরে রেখে আমি সূত্র প্রয়োগ করব। যদি আমাকে সূত্র প্রয়োগ করতে হয় সেটা বছরে রেখে করতে হবে। এখানে বলছে শতকরা 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত। এখানে 2 বছর তো আছে, সাথে আবার 4 মাস আছে। তাহলে এই 4 মাসটাকে বছরে রূপান্তর করতে হবে, 4 মাসকে বছরে রূপান্তর করতে হবে। বলেন তো 1 মাস কত বছর হয়? দেখি কে কে বলতে পারেন 1 মাস কত বছর হয়। আপনারা চালাক আছেন, বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা সবাই দেখি ব্রিলিয়ান্ট, বাহ। আমার আমার চালাকিটা ধরতে পারছেন সবাই। ওকে, আসলে 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর হয়, তাই না? 12 মাসে 1 বছর হয়। তাহলে 1 মাসে কত বছর হবে? 1 মাসে 1/12 বছর। এখন 4 মাসে কত বছর হবে? 4 মাসে, তাহলে একের সাথে এই 4 গুণ ভাগ 12, তার মানে কত? 4/12। খেয়াল করে দেখেন আমরা আসলে এখানে কি করলাম, মাসকে 12 দ্বারা ভাগ করলে বছর পেয়ে যাচ্ছি। কি করছি? মাস যা থাকবে, যদি কখনো অঙ্কের মধ্যে মাস থাকে, সেটাকে শুধু 12 দ্বারা ভাগ করব, ভাগ করলে বছর হয়ে যাবে। মাসকে 12 দ্বারা ভাগ করলে বছর হয়ে যাচ্ছে। তাহলে এই যে 2 বছর 4 মাস, এই যে 2 বছর 4 মাস, তাই না? 2 বছর 4 মাস, তাহলে এই যে 2 তো আছেই, এই 4 মাসকে বছরে প্রকাশ করলে হবে 4/12। এই দুটো একসঙ্গে বছর হয়। যোগ করলে কত হয়? এটা যোগ করলে কত হয়? 12 × 24, 24 আর 4, এটা কাটাকাটি করা যায়, 3 × 12, তার মানে 2 + 1/3। হিসাব করলে কত হয়? উপরে 7, নিচে 3, এত বছর, তাই না? 7/3 বছর। তাহলে আমরা সময়টা পেলাম, এখানে সময়টা এখানে মাসে ছিল তো, তাহলে আমাকে এই কাজটা করতে হবে, মাসে থাকলে সেটাকে 12 দ্বারা ভাগ করে বছরে রূপান্তর করতে হবে। এখন আমরা মান বের করব। আসল ছিল 720, 720, সময়টা হলো 7/3, এই যে 7/3, মুনাফার হার হলো 5, এই যে 5/100। এখন আমরা হিসাব করব। এই 0 0 কাটা, 5 দ্বারা 10কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 72কে ভাগ করলে কত হবে? 36। এই 3 দ্বারা আবার 36কে ভাগ করলে হয় 12, 7 আর 12 গুণ করলে 84 টাকা। তাহলে সুদ হইল 84 টাকা। সুদ হইল কত? 84 টাকা। এই হলো অ্যান্সার। আমরা কি সবাই অঙ্কটা বুঝতে পারছি? এই আগের অঙ্কগুলোর সাথে এটা তো কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু একটাই, এখানে মাস ছিল। তাহলে মাস ছিল, মাসটাকে আমরা বছরে রূপান্তর করছি। এটা আহামরি কোনো কঠিন অঙ্ক না। একই রকমভাবে এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, এটাও আপনাদের হোমওয়ার্ক দিলাম। এখানে 9 মাস আছে,
এখানে 9 মাস আছে, তাহলে 9 মাসটাকে বছরে প্রকাশ করবেন, জাস্ট খালি 9কে 12 দ্বারা ভাগ করবেন, এত বছর হয়ে যাবে। বাকিটুকু নিজেরা চেষ্টা করবেন। ডক্টর সোহান আল মামুন, হ্যাঁ আপনি ওভাবে করতে পারেন, সমস্যা নেই। 1 মাসের হিসাব বের করে তারপর 28 মাসের হিসাব করলে ওটাও হবে, ওভাবে করতে পারেন। এখন আপনার কাছে কি এত টাইম থাকবে পরীক্ষার হলে? আমি তো বারবার বলতেছি, আপনাদের পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ দাগানোর পরীক্ষা। এখানে প্রতিটা সেকেন্ড আপনার কাছে, প্রতিটা সেকেন্ডের মূল্য কোটি টাকার থেকেও বেশি, প্রতিটা সেকেন্ডের মূল্য। তাহলে প্রতিটা সেকেন্ড কিভাবে বাঁচানো যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। ওকে, এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। এখানে দুইটা অঙ্ক, জাস্ট দুইটা অঙ্ক। কি কি অঙ্ক? এই যে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ, তার মানে এখানে একটা সুদ পাবো। আবার 3% হার সুদে ওই টাকার, মানে 100 টাকার 3 বছরের সুদ, এখানে আরেকটা সুদ পাবো। কত বেশি হবে, মানে এই দুইটা সুদের পার্থক্য কত? হ্যাঁ, এখানে দুইটা অঙ্ক। 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ একটা অঙ্ক, আবার 3% হার সুদে 3 বছরে আরেকটা অঙ্ক। দুইটা অঙ্ক বের করে দুইটা অঙ্কের যে সুদ বের করবো, সেই সুদ দুটার পার্থক্য কত চাইছে, পার্থক্য কত হবে সেটা চাইছে, এটা বের করতে হবে। সাদি আপনি, হ্যাঁ আপনি সময় পেলে করবেন, সমস্যা নাই। এই তো আপনারা অনেকে অ্যান্সার বের করে ফেলছেন, তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এটা তো আরো সহজ, আগেরটা বিয়োগ করছেন, এটা কি করবেন? যোগ করবেন। আগেরটা বিয়োগ করছেন, এটা যোগ করবেন। পারবেন না এটা? এই যে 20% সরল সুদে 800 টাকা, 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর, সময়টা 1 বছর, মানে 20% সরল সুদে 1 বছরে 800 টাকার সুদ, 15% সরল সুদে 600 টাকার 1 বছরের সুদ, টোটাল কত টাকা হবে? দুইটা অঙ্ক করে যোগ করবেন, জাস্ট এইটুকুই। অঙ্কগুলো খুব সহজ না? আমরা এতক্ষণ ধরে মুনাফা নির্ণয় করলাম, এবার আমরা বের করব মুনাফার হার। মুনাফা হার নির্ণয়ের আমি 4টা ভাগ করছি, 4টা ভাগই খুব সহজ। চলেন আমরা করি। প্রথম ভাগটা হচ্ছে সুদের পরিমাণ থেকে। এখানে বলছে বার্ষিক শতকরা কত হার সুদে 6,000 টাকার 5 বছরের সুদ 600 টাকা হবে। আপনি এবার মুনাফার হার নির্ণয় করতেছেন। আমি বলছিলাম সূত্রটা থাকবে মাথায়, সংখ্যাগুলো লিখবেন খাতায় শুধু। এখন আপনার কাছে যদি সূত্র, আপনার সূত্রটা যদি মাথায় থাকে, সূত্রটা কি বলেন তো? উপরে সুদ গুণন 100, উপরে সুদ গুণন 100, এই যে। তাহলে আমি এটা তো লিখবো না, এটা পরীক্ষার হলে আমার তো এটা লেখার টাইম নাই। আমি লিখবো উপরে মুনাফা গুণন 100, সুদ 6,000, তাহলে 6,000-এর সাথে 100 গুণ করে দিব। বাকি কি আছে? 60,000 আর 5 আছে, তো এই দুটা নিচে হবে। 60,000 গুণন 5 মানে আসল গুণন সময়। এখন শুধু আমি হিসাব করব। সব সময় এই সূত্রগুলো রাখবেন মাথায়, এইটুকু লিখবেন খাতায়। এখন শুধু কাটাকাটি করেন, এখানকার 3 শূন্য, এখানকার 3 শূন্য কাটা, তারপর এই শূন্য কাটা, 6 6 কাটা, 5 দ্বারা 10কে ভাগ করলে হয় 2, তার মানে 2%, তার মানে 2%। এখন অনেকে অঙ্ক করে অভ্যস্ত এই এই সূত্র দিয়ে, এই যে I = PNR। আপনি এই সূত্র দিয়ে করতে পারলে করেন, আমার কোনো আপত্তি নাই, আমি বলতেছি না এই সূত্র করবেন না। কিন্তু আমি বলতেছি এই সূত্র লিখে তারপরে এই যে R = I/PN লিখবেন, গুণন উপরে 100 দিবেন শতকরা প্রকাশের জন্য, কি দরকার আছে? আমি তো এটা সরাসরি মুখস্থ করতে পারি। এই সূত্রগুলো আমরা ক্লাস 5-এ শিখছি, এই সূত্রগুলো ক্লাস 5-এ শিখছিলাম, হয়তো বা ভুলে গেছি। পরে এইটা উঠে আমরা এটা শিখছি। তাহলে এই অঙ্কটা পারবেন না? 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা, মানে এটা হলো সুদ, এটা হলো সময়, এটা হলো আসল। তাহলে সুদের হার কত? এখন কি এটা বের করতে খুব বেশি সময় লাগবে? বের করতে কি খুব বেশি সময় লাগবে? মনে হয় না। এখন আপনারা খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন, জাস্ট খালি হিসাব করাটা, হিসাব করতে যতক্ষণ লাগে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। এই অঙ্কটাতে তবে একটু পার্থক্য আছে। এখানে বলছে বার্ষিক শতকরা কত হার সুদে 2,000 টাকা 3 বছরে 2300 টাকা হবে। মানে কি এখানে সুদ কত বলেন তো? 2,000 নাকি 2300, কোনটা সুদ? এখানে সুদ কত, 2,000 নাকি 2300? এইখানকার সুদ কোনটা, 2,000 টাকা নাকি 2300 টাকা সুদ? ডক্টর রুমা বলছেন 2300, ইশরাত বলছেন 2300, বাকি সবাই বলতেছেন 300। দেখেন, এখানে বলছে 2,000 টাকা 3 বছরে 2300 টাকা হবে। 2,000 টাকা 2300 টাকা হয়ে যাচ্ছে, মানে এখানে এটা হলো সুদ আসল। এইখানে এখানে সুদ উল্লেখ নাই, কিন্তু বলছে 2,000 টাকা। এখন 2,000 টাকা আমি ধরেন 2,000 টাকা ব্যাংকে রাখছিলেন, 3 বছর পরে গিয়ে দেখলেন 2300 টাকা হয়েছে, 2300 টাকা হয়েছে। 2,000 টাকা 2300 টাকা হয়েছে, তার মানে কি এই 2300 টাকার মধ্যে আপনার 2,000 আছে, 2,000 টাকা অবশ্যই আছে, আর বাকি 300 টাকা অতিরিক্ত জমা হয়েছে। এই 300 টাকা হলো সুদ, আর 2,000 টাকা হলো আসল। বুঝতে পারছেন?
এই যারা 2300 বলছিলেন, এই যে তানহা, তারপরে হচ্ছে অনেকে 2000 বলছিলেন, ইশরাত, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এখানে এই 2300 টাকা আসলে সুদ না, 2000 টাকা সুদ, 2000 টাকা তো আসল, এই 2300 টাকা হলো সুদ আসল। তাহলে এখানে সুদ হলো 300, 300 সুদ। এখন বাকিটুকু আপনি করবেন। আপনাকে যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলছে, আপনি জানেন মুনাফার হার নির্ণয় করতে হলে শুধু এইভাবে লিখবেন যে উপরে সুদ গুণন 100, এই 300 গুণন 100, নিচে আসল, আসল হলো 2000 গুণন সময় 3 বছর, তাহলে 3। এখন সব কেটে দেন, এই শূন্য 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 শূন্য, তারপর এই শূন্য, এই শূন্য কাটা, তারপর 3 দ্বারা 30কে ভাগ করলে হবে 10, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, তখন 5%। তাহলে এটা হলো 5%। চলেন এবার আমরা একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক করি। এবার আমরা মুনাফার হার নির্ণয় করবো, তবে সেটা ভগ্নাংশ সংক্রান্ত। আচ্ছা, আমরা এর আগে একটা ক্লাসে পড়ছিলাম ভগ্নাংশের জন্য আমরা কিভাবে পড়ি। ধরেন আমরা লিখলাম 3/5, এটার অর্থ কি? 5/3 ভাগ, 5/3 ভাগ। যদি আমি বলি সুদ আসলের, সুদ আসলের এই 5/3 ভাগ, তাহলে এখানে আসল কোনটা হবে, 5 নাকি 3? আসল কোনটা হবে, 5 নাকি 3? যদি এরকম লেখা থাকে সুদ আসলের 5/3 ভাগ, আসল হবে 5, রাইট। যার সাথে এর থাকবে সেটা নিচেরটা হবে। এটুকু বুঝে থাকলে আজকে এই টাইপের অঙ্কগুলো আরো সহজ। কি বলছে এখানে দেখেন, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। এখানে মুনাফা এবং আসল বলা আছে, এটা এখানে মুনাফাও আছে আসলও আছে। ওকে, এরপরে বলছে মুনাফা আসলের 8/3 ভাগ, মানে 3/8 হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে বলছে মুনাফা আসলের, যার সাথে এর আছে সেটা নিচে। তাহলে আমি এখানে ধরে নেই আসল হইল 8 টাকা। আসল যদি 8 টাকা হয়, মুনাফা কত টাকা? মুনাফা 3 টাকা, তাই না? এই যে মুনাফা আসলের 8/3 ভাগ, তাহলে এইটা হলো আসল, এইটা হলো মুনাফা। সময় হচ্ছে 3 বছর, সময় হচ্ছে 3 বছর। এখন আমাদের কি বের করতে বলছে? মুনাফার হার বের করতে বলছে না? তাহলে আমরা তিনটা জিনিস পাইছি, আসল পাইছি, মুনাফা পাইছি, সময় পাইছি। তিনটা যেহেতু পেয়ে গেছি, আর একটা বাকি আছে হার, তাহলে সেটা তো আমরা জানি। এখন আমরা হার নির্ণয় করব। হার সমান কি? সুদ গুণন 100, সুদ হলো 3 গুণ 100, নিচে তাহলে কি আসল গুণন সময়, 8 গুণন সময় হলো 3 বছর, তাহলে 3, 3 3 কাটা যায়, 8 দ্বারা 100কে ভাগ করলে হয় 12.5, তাহলে এত পার্সেন্ট সুদের হার। বুঝতে পারছি, এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। আমরা কি সকলে বুঝতে পারছি অঙ্কটা, বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? হ্যাঁ, আমি জানি এই প্রশ্নটা আসবে যে 5500 টাকার কাজ কি। 5500 টাকার কাজ কি এখানে, তাই না? হ্যাঁ, দেখেন 5500 টাকা ছাড়াই, এটা ছাড়াই অঙ্কটা করা যায়, এটা কোনো কাজেই লাগলো না। এখন আপনি যদি চান যে না ভাই আমি এটা কাজে লাগাবো, লাগাতে পারেন। কিভাবে? এটা চাইলে আপনি কাজে লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। তখন অঙ্কটা বড় হবে। এক্স ধরে না, আরে এক্স ধরার দরকার নেই, কেন আমরা এক্স ধরবো, এত এক্স এর কাছে যাওয়ার কি দরকার? আমরা ঠিক এরকমই যে আসল 8 টাকা, তাহলে মুনাফা 3 টাকা হবে, এটা ধরে নিলাম। মুনাফা 3 টাকা, আসল 8 টাকা আর মুনাফা যদি 3 টাকা হয়, তাহলে বলেন তো মুনাফা আসল কত হবে? মুনাফা আসল কত টাকা হবে? আসল যদি 8 টাকা আর মুনাফা যদি 3 টাকা হয়, মুনাফা আসল 11 টাকা না? হ্যাঁ, ডক্টর ডক্টর ডালিয়া সুন্দর একটা কথা বলছেন, 5500 টাকা হচ্ছে সময় নষ্ট করার একটা টোপ। 11 টাকা। এখন আমি কি বলতে পারি যে মুনাফা আসল, মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা লেখা যায় কিনা বলেন? মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা লেখা যায়? মুনাফা আসল যদি 11 টাকা হয়, আসল 8 টাকা, তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল 8/11। মুনাফা আসল এখানে 5500 টাকা হলে, 5500 টাকা হলে আসল এই 8/11 গুণন 5500। এই 11 দ্বারা 5500কে ভাগ করলে হবে 500, তার মানে 8 এবং 500 গুণ করলে 4000। তাহলে 5500 টাকার মধ্যে আসল 4000, আসল 4000, তাহলে মুনাফা কত? মুনাফা এই 5500 বিয়োগ 4000 সমান 1500।
এখন আপনি আসল পাইলেন 4,000, মুনাফা পাইলেন 1500, সময় 3 বছর, মুনাফার হার নির্ণয় করেন। মুনাফার হার নির্ণয় করেন, এই 12.5%ই আসবে। কেন যোগ করলাম বুঝেন নাই? অঙ্কের মধ্যে 5,500টা হলো মুনাফা আসল, অঙ্কের মধ্যে 5,500 হলো মুনাফা আসল। তাহলে এখানে আসল এবং মুনাফা থেকে আমরা মুনাফা আসলটা বের করতে হবে, কারণ এটার সাথে তুলনা করতে হবে, এই জন্য যোগ করছি। এখন এটা কি শর্টকাট? না, এটা শর্টকাট না। কোনো রিটেন পরীক্ষা, আপনারা তো রিটেন দিবেন না ম্যাথের, কোনো রিটেন পরীক্ষা যদি এইভাবে করেন ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা নেই। এভাবে করলেও ফুল মার্কস পাবেন। তাহলে আপনারা এইভাবে করেন, একদম সেম উপায়ে এই অঙ্কটা আছে। এটা আপনারা আপনাদের জন্য হোমওয়ার্ক। একই অঙ্ক, শুধুমাত্র সংখ্যার পার্থক্য, একই অঙ্ক শুধুমাত্র সংখ্যার পার্থক্য। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। এই অঙ্কটা দেখি, শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে সুদ সুদ আসলের 5/1 হবে। এখানে কিন্তু শুধু আসলের বলে নাই, বলছে সুদ আসলের। তাহলে আমরা সুদ আসল কত ধরবো? সুদ আসল কত ধরবো বলেন তো? সুদ আসল কত? সুদ আসল কত হবে? 5 টাকা। সুদ আসল 5 টাকা। সুদ আসল 5 টাকা হলে সুদ কত টাকা? এখানে বলছে সুদ, সুদ আসলের 5/1। সুদ আসল 5 টাকা হলে সুদ হবে 1 টাকা। এবার আমাকে একটু বলেন তো, এই 5 টাকার মধ্যে সুদ কয় টাকা আছে? 5 টাকার মধ্যে সুদ কয় টাকা? 1 টাকা। 5 টাকার মধ্যে সুদ যদি 1 টাকা থাকে, বাকি 4 টাকাটা কি? বাকি 4 টাকা কি? আসল। তাহলে এখানে আসল কত? আসল এই 5 - 1 = 4, আসল হলো 4 টাকা। এটা টাকা দেই। তাহলে সুদ পাইলাম, আসল পাইলাম, সময় দেওয়া আছে 5 বছর। এবার মুনাফার হার আপনারা নির্ণয় করেন। মুনাফার হার আপনারা নির্ণয় করবেন। মুনাফার হার কি? সুদ গুণন 100 ডিভাইডেড বাই আসল গুণন সময়। কত হয়? 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, সরি 25। 5 দ্বারা 25কে ভাগ করলে হবে 5, তার মানে 5%। ওকে, তাহলে আমরা পরের টাইপে চলে যাই। এবার মুনাফার হার নির্ণয় করব ভিন্ন ভিন্ন বিনিয়োগ থেকে। দেখেন এখন যে টাইপটা করব, এই টাইপের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে না, আপনাদের পরীক্ষায় আসবে না, আসার সম্ভাবনাও নাই, আসবেও না। তারপরও আমি একটা অঙ্ক করে দিচ্ছি, এখানে কঠিন কিছু না। এখানে বলছে 10% হার মুনাফায় 3,000 টাকা, 8% হার মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে, যে গড়ে শতকরা কত হারে মানে মুনাফার হার বের করতে বলছে। কিন্তু এখন অনেকে এটা দেখে বলবে যে মুনাফা পাওয়া যাবে মানে সুদ বের করতে বলছে। না না, বলছে শতকরা কত হারে মুনাফা। এই যে শতকরা কত হারে মুনাফা, এটার অর্থ হচ্ছে মুনাফার হার নির্ণয়। এখানে দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, তিনটা। প্রথম অংশ থেকে সুদ বের করতে হবে, পরের অংশ থেকে সুদ বের করতে হবে, এই দুইটা সুদ যোগ করতে হবে, দুইটা মূলধন যোগ করতে হবে, তাহলে মূলধন পাবেন, সুদ পাবেন, সেখান থেকে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম পার্টটা করি। প্রথম পার্ট, প্রথম পার্টটা কি? আচ্ছা এখানে সময় কত বলেন তো দেখি? সময় কয় বছর? সময়টা কয় বছর? 1 বছর? কোথায়? এখানে তো 1 বছর লেখা নাই। সময় 1 বছর কি লেখা আছে? সময় এখানে 1 বছর লেখা নাই। তাহলে আমরা 1 বছর, তাহলে 1 বছর কেন নিব? সময় যেহেতু এখানে নাই, তবে প্রত্যেক জায়গায় একই সময় নিতে হবে। আপনি 1 বছরও নিতে পারেন, তাহলে এখানে 1 বছর সময় হিসাব করবেন, এখানেও 1 বছর, সব শেষে হিসাবটাও 1 বছর করবেন। আপনি চাইলে এখানে 5 বছর নিতে পারেন, এখানে 5 বছর নিলে এখানেও 5 বছর, এখানেও 5 বছর, তবে সময়টা সব জায়গায় সেম হবে। যেহেতু সব জায়গায় সেম আছে, তাহলে আমরা 1 নিব। 1 নিলে হিসাবে সুবিধা হবে। তাহলে এখানে মুনাফার হার 10, মূলধন হলো 3,000, তাহলে সুদ কত? প্রথম পার্টে সুদ কত? তাহলে মূলধন মানে আসল গুণন সময় 1 গুণন মুনাফার হার 10/100। তাহলে সুদ কত হয়? এই 0 0, এই 0 0 কাটা দিলে 300 টাকা। এবার দ্বিতীয় পার্টে সুদ কত? তাহলে এখানে আসল হলো 2,000 গুণন সময় তো 1 বছর, মুনাফার হার হলো 8/100। এই 0 0, এই 0 0 কাটা দিলে 20 আর 8 গুণ করলে 160। তাহলে এখানে সুদ 300, এইখানে সুদ 160। এখন এখানে বলছে মোট মূলধনের উপর গড়ে কত হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে মোট মূলধন কত? এবার তৃতীয় পার্ট, এবার তৃতীয় পার্ট।
মোট আসল কত? মোট আসল এখানে 2000, এখানে 3000। মোট আসল এই 2 3 যোগ করলে 2000 3000 যোগ করলে 5000। আর মোট সুদ কত? এখানে পাচ্ছি 300, এখানে পাচ্ছি 160, তাহলে মোট সুদ হলো 460। সময় তো 1 বছর, সময় যেহেতু সব জায়গায় 1 বছর ধরছি। এখন আমরা এখানে মুনাফার হার নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করব? এই আসল গুণন সময় গুণন সুদ, সরি, হার নির্ণয় করতে গেলে তো এরকম না। হার নির্ণয়ের সূত্রটা হইল কি? সুদ গুণন 100 আর নিচে আসল গুণন সময়। তাহলে এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কাটা যায়। 46কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 9.2 এত পার্সেন্ট। যাই হোক, এই অঙ্ক আপনাদের পরীক্ষায় আসবে না, এটা আসবে না, আসবে না। তাই এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, প্রয়োজনে আপনারা স্কিপ করতে পারেন। একদম সেম একটা অঙ্ক হচ্ছে এটা, এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে রাখতে পারেন, সমস্যা নাই। এবার মুনাফার হারের নির্ণয়ের সর্বশেষ টাইপ, সুদ বা আসল, সুদ আসলে মূলধনের এন গুণ টাইপের। কিরকম অঙ্ক এটা? খুবই সহজ, দেখেন। এখানে বলছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে, মানে সুদের হার বের করতে বলছে। ওকে, কত টাকা হলে বলছে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। মানে কোনো মূলধন, মূলধনটা কত জানি না, তবে যেটাই হোক না কেন 8 বছর পরে গিয়ে সেটা যা ছিল সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা বলেন তো মূলধনটা কত তাহলে ধরবো? মূলধন কত ধরবো? মূলধন কত ধরা সুবিধার হবে? এক। হ্যাঁ, মূলধন 1 টাকা ধরতে পারি, 100 টাকা ধরতে পারেন, যে কোনো কিছু ধরতে পারেন, কোনো সমস্যা নাই। 1 টাকা ধরা সহজ। কেন? আমার হিসাব করা খুব সহজ হবে। 100 ধরতে পারেন, সমস্যা নেই, আপনার যে কোনো কিছু ধরতে পারেন। আমি 1 টাকা ধরলাম। তাহলে মূলধন 1 টাকা হইলে প্রশ্নে কি বলছে? 8 বছর পরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে মূলধন যদি 1 টাকা হয়, 8 বছর পর সুদ আসল কত হবে বলেন তো দেখি? মূলধন 1 টাকা হলে 8 বছর পর সুদ আসল কত টাকা হবে? এটা 8, 8, এটা 8। সবগুলো অঙ্ক ইংরেজিতে টাইপ করা না? হ্যাঁ, সবগুলো তো ইংরেজিতে, হ্যাঁ সব ইংরেজিতে। এটা 8। তাহলে সুদ আসল হবে 3 টাকা। এই 1 টাকার 3 গুণ 3 টাকা, এটুকু তো বুঝতে পারছি। মূলধন 1 টাকা হলে সুদ আসল যেহেতু বলছে 3 গুণ, তাহলে 1-এর 3 গুণ 3 টাকা। এখন দেখেন সুদ আসল 3 টাকা, আসল হইলো 1 টাকা, তার মানে এই সুদ আসলের মধ্যে আসল আছে 1 টাকা, বাকি 2 টাকা কি? বাকি 2 টাকা কি? বাকি 2 টাকা সুদ। তাহলে সুদ 2 টাকা, সহজ হিসাব। এই যে সুদ আসল 3 টাকা, আবার বলছে এখানে আসল 1 টাকা, তাহলে 3 টাকার মধ্যে 1 টাকা আসল আছে, বাকি 2 টাকা তাহলে কি? বাকি 2 টাকা সুদ। একদম সহজ হিসাব। এখন বলছে আমাকে শতকরা সুদের হার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি হার সমান কি? উপরে সুদ গুণন 100, নিচে আসল গুণন সময়। সময়টা হলে এই যে 8 বছর, সময় এই যে প্রশ্নের মধ্যে 8 বছর দেওয়া আছে, 8। তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে 4, 4 দ্বারা 100কে ভাগ করলে হয় 25, তার মানে 25%। অঙ্কগুলো কি কঠিন লাগতেছে? প্রথমে যে আহ, উম্মে হাবিবা নাকি জন্য বলছিলেন যে এইসব অঙ্ক আপনারা মুখস্থ করতেন, এখন কি মুখস্থ করা মুখস্থের মতো লাগতেছে? লাগতেছে না, না? ওকে, তাহলে এটা পারবেন না এখন? সুদের হার কত হলে 100 টাকা সরল সুদে 8 বছরে 2 গুণ হবে? মূলধনের সে সুদ বেশি হইতে পারে না? এরকম কি লেখা আছে যে মূলধনের সাথে মূলধনের থেকে সুদ বেশি হবে না? এরকম কি কোনো শর্ত আছে? মূলধনের থেকে সুদ বেশি হবে না, এরকম কোনো শর্ত আছে নাকি? ধরেন আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন, 100 টাকা রাখলেন, 50 বছর পরে গিয়ে 100 টাকা তো 500 টাকা হইতেই পারে। তাহলে 100 টাকা থেকে 500 টাকা হইলো, তাহলে আমরা সুদ 400 টাকা বেশি, তাহলে আসলে তুলনায় সুদ বেশি হলো না? হতে পারে, অসুবিধা কোথায়? এতে এটা 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 দেখে আবার ভয় পাওয়ার কিছু না যে সুদ কি বেশি হয়ে যাচ্ছে, ভুল করতেছি কি না। আচ্ছা, এখানে কিন্তু আসলটা বলে দিছে, আসলটা বলে দিছে। আসল 100 টাকা বলে দিছে যে 100 টাকা সরল সুদে 8 বছরে 2 গুণ হবে, মানে 2 গুণ মানে কি? 200 টাকা হবে। 100 টাকা 8 বছর পরে 200 টাকা হবে। এখন বলেন তো, 2 গুণ মানে 200, এখানে যদি 100 টাকা হয় তাহলে মানে এখানে 200 টাকা লিখতে পারতো, না লিখে 2 গুণ লিখছে। আচ্ছা আমি লিখি, প্রশ্ন যেহেতু বলেই দিছে আসল 100 টাকা, তাহলে এই যে 2 গুণ যে হবে, 2 গুণটা এটা কি সুদ আসল নাকি সুদ? তাহলে সুদ আসল 200 টাকা। তাহলে 200 টাকা যদি সুদ আসল, তার মধ্যে আসল 100 টাকা, তাহলে বাকিটা, তার মানে সুদ 100 টাকা। সময় তো 8 বছর আছেই, সময় 8 বছর, বাকিটুকু হোমওয়ার্ক। অনেকে বের করে ফেলছেন, বাহ। না, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না।
মুসা, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। কোনো চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। এই অঙ্কটা, হ্যাঁ, সবসময় এক ধরবেন জুনায়েদ, এক ধরলে এটা হিসাব করতে সুবিধা হয়। আপনি 100 ধরতে পারেন, এক ধরলে হিসাবে সুবিধা হয়। এখানে বলছে 5,000 টাকা 5 বছরে সুদ 100 টাকা, 20 টাকার 5 বছরে সুদ কত টাকা? এখানে অঙ্ক দুইটা। বলেন তো, এখানে এটা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, দেওয়া নাই কি? কি দেওয়া নাই? আচ্ছা, এইটা কিভাবে বুঝবেন যে 100 টাকা এখানে 2 গুণ যে 200 টাকা হইলো? একজন সুন্দর একটা প্রশ্ন করছেন, আহ, ডিনা সুন্দর একটা প্রশ্ন করছেন যে এটা 100 টাকায় 200 টাকা কি সুদ আসল নাকি সুদ, কিভাবে বুঝবো? দেখেন, যখন এর আগে একটা অঙ্ক করছিলাম, কোথায় যেন, দাঁড়ান আমি একটু দেখাই। এই যে এই অঙ্কটা, এই যে 2,000 টাকা 3 বছরে 2300 টাকা হইছে, সুদের কথা উল্লেখ নেই। 2,000 টাকা যে 2300 টাকা হইলো কিভাবে? তাহলে 2300 টাকা এটা কি সুদ নাকি আসল, নাকি সুদ আসল? 2,000 টাকা দিছিল, ব্যাংকে রাখছেন, 2-3 বছর পরে গিয়ে দেখলেন 2300 টাকা হয়েছে, তার মানে কি? 2,000 টাকা তো আছেই, তার সাথে আর 300 টাকা সুদ যুক্ত হয়েছে। তার মানে এই 2300 হইলো সুদ আসল, এই 2300 হইলো সুদ আসল। একদম সেম এই অঙ্কটাও। এই যে 100 টাকা সরল সুদে 8 বছর পরে 2 গুণ হয়েছে, 100 টাকা এখন 2 গুণ মানে 200 টাকা হয়ে গেছে। তার মানে কি, 100 টাকা ছিল এখন 200 টাকা হয়েছে, মানে এই 200 টাকার মধ্যে সুদ এবং আসল দুইটাই আছে। ডিনা বুঝতে পারছেন? ডিনা বুঝতে পারছেন? ওকে। এই অঙ্কটা দেখেন, তাহলে এখানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, দেওয়া নাই সুদের হার। এইখানে হার বের করে, এই হার দিয়ে দেখেন, এখানে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ বের করতে হবে। আমাদের এখানে একটা জিনিস দরকার, মুনাফার হার। সেই মুনাফার হারটা এখান থেকে বের করতে হবে, বের করে সেটা দিয়ে এখানে অঙ্ক করতে হবে। আপনারা নিজেরা পারবেন কিনা বলেন? পারবেন না নিজেরা? মানে এখানে অঙ্ক দুইটা, প্রথমে মুনাফার হার বের করতে হবে, মুনাফার হার বের করবেন, ওই মুনাফার হার দিয়ে পরের অঙ্কে সুদ বের করবেন। পারবেন, ঠিক আছে। যদি না পারেন বইয়ে সমাধান দেওয়া আছে, তবে আপনাদেরকে এটার সূত্র বাদ দিয়ে খুব সুন্দর একটা সমাধান দেখাই। সূত্র বাদ দিয়ে খুব সুন্দর একটা সমাধান দেখাই, খুব সহজেই এবং দ্রুত করতে পারবেন। দেখেন, এখানে বলা আছে 5,000 টাকার 5 বছরে সুদ হইল 100 টাকা। তাহলে 1 টাকার 5 বছরে সুদ হবে 100 ভাগ 5,000। প্রশ্ন বলছে 20 টাকার 5 বছরের সুদ, তাহলে 20 টাকার 5 বছরের সুদ এই 100 ভাগ 5,000 গুণ 20। হিসাব করেন, এই শূন্য শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা যায়, 2/5, এটা অ্যান্সার। এই পার্সেন্ট হবে না, সুদের পরিমাণ বের করছে। এখানে টাকা বের করতে হবে, পার্সেন্ট হবে না। এখানে মুনাফার হার বের করতে বলে নাই, সুদ বের করতে বলছে, সুদ। ওকে, আমরা এবার টাইপ 3-তে চলে যাই, আসল নির্ণয় করব। আসল নির্ণয়ের অঙ্ক আসলে আমাকে সমাধান করে দেওয়ার কিছু নাই, সূত্র তো এটা আমরা জানি। এখন সূত্র যদি এটা জানি, দেখেন 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে, কিছু টাকা নিচে, কত টাকা নিচে জানি না, তার মানে আসলটা জানি না। কিন্তু 1,680 টাকা মুনাফা দেওয়া হয়েছে, সুদ দেওয়া হয়েছে 1,680 টাকা। তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছিল, মানে আসলটা কত ছিল? তাহলে এই সূত্র থাকবে মাথায়। এখন খাতায় কি লিখবো? উপরে লিখবো সুদ গুণন 100, নিচে কি লিখবো? মুনাফা হার গুণন সময়, সময়টা 1 বছর। এক। এখন হিসাব করব। এই হচ্ছে 3-5-15, 5-20-100, 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 3-5-15, 3-4-18, শূন্য, 56 দুগুণে 112, দুইটা শূন্য, 11,200 টাকা। 11,200 টাকা। এই যে 560 আর 20 গুণ করলে 11,200। তাহলে এইরকম যে অঙ্কগুলো আছে, এইরকম যে অঙ্কগুলো আছে, সব অঙ্ক আপনারা নিজেরা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, আমি করে দিচ্ছি না। একই রকম ভাবে এটাও আপনাদের হোমওয়ার্ক, তবে এখানে একটা ঝামেলা আছে। সময়টা হচ্ছে 120 দিন। খেয়াল করে দেখেন, এই অঙ্কের সময়টা 120 দিন। 120 দিনে কত মাস? 120 দিন সমান 4 মাস, এই 3 মাস। 120 দিন সমান 4 মাস, 4 মাস, 4 মাসে 120 দিন। এবার মাসটাকে বছরে রূপান্তর করতে 12 দ্বারা ভাগ করবেন, তাহলে আমি সময়টা পেয়ে গেলাম। কাটাকাটি করলে 1/3 বছর। তাহলে আমরা সময়টাও পেয়ে গেলাম। এখন বাকিটুকু নিজেরা করবেন। হ্যাঁ, বছরে করে নিতে হবে, দিনটাকে বছরে করে নিতে হবে, এইটুকুই। এই অঙ্কটা পরীক্ষায়, আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তবে এই অঙ্কটা করার জন্য কমন সেন্স থাকা লাগে।
কমন সেন্স মানে কি? দেখেন, কোনো টাকা 3 বছর দেখলেন, 3 বছর পরে গিয়ে দেখলেন 815 টাকা হয়েছে। খেয়াল করে দেখেন, 3 বছর পরে গিয়ে দেখলেন 815 টাকা, 4 বছর পরে গিয়ে দেখলেন 854 টাকা। এই যে 815 টাকা, 1 বছরে 854 টাকা হয়ে গেছে। এই যে বাকি যে টাকাটা যে বাড়লো, এই বাড়তি টাকাটা কি? বলতে পারবেন কেউ বাড়তি টাকাটা কি? 3 বছরে 815 টাকা, 4 বছরে 854 টাকা। এই যে 815 টাকা, যে 854 টাকা হইলো 1 বছরের ব্যবধানে, 1 বছরের ব্যবধানে 815 টাকা 854 টাকা হয়ে গেল। এটা কি? ইন্টারেস্ট, রাইট। তাহলে আমরা কি বলতে পারি যে 1 বছরে সুদ কত হবে? এই 815, সরি, এই 854 বিয়োগ 815 কত হয়? বিয়োগ করলে 39 টাকা, তাই না? 39 টাকা। এটা 1 বছরের সুদ। এটা কত বছরের সুদ? 1 বছরের সুদ। আপনাকে আসল নির্ণয় করতে বলছে, কিন্তু সুদ নির্ণয় করতে বলে নাই। এখন বলেন তো, 815 থেকে যদি 39 বাদ দেয় তাহলে কি আসল বের হবে? 815 থেকে 39 বা 854 থেকে, এখানে এটা তো সুদ আসল, এটাও সুদ আসল, এটাও সুদ আসল, এটাও সুদ আসল। এখান থেকে 39 বাদ দিলে কি বের হবে? বের হবে না। কারণ এটা, এখানে 3 বছরের সুদ আছে। আমি তো, এটা হলো 1 বছরের সুদ। এটা কয় বছরের সুদ? 1 বছরের সুদ। এখানে থেকে যদি আমরা 3 বছরের সুদ বাদ দেই তাহলে আসল পাবো, কিংবা এইখান থেকে যদি আমরা 4 বছরের সুদ বাদ দেই তাহলে আসল পাবো। তাহলে 1 বছরের সুদ 39 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে? 39 × 3, 120, 117 টাকা। তাহলে 3 বছরের সুদ 117 টাকা। আবার 3 বছরের সুদ আসল 815 টাকা। তাহলে আসল কত? আসল এই 815 বিয়োগ 117, বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 698 হবে। এটা অ্যান্সার। 1 বছরের সুদ ধরে হিসাব করেন, 1 বছরের সুদ ধরে মানে 1 বছরের সুদই তো বের করছি। মানে এই যে 3 বছরের সুদ আসলটাকে 3 দ্বারা ভাগ করবেন, আশরাফি এটা বলছেন? আশরাফি এটাকে এটা বলছেন? তাহলে আমরা তো এই যে 1 বছরের সুদ বের করছি, এখন এখানে তো 3 বছরের সুদ আসল, তাহলে আমাকে 3 বছরে বের করতে হবে। আর এটা এটা থেকে যদি বিয়োগ করতাম তাহলে 4 বছরের সুদ আসল বের করতাম। এটা কি সূত্র দিয়ে পসিবল না? সূত্র দিয়ে করেন, এখন সূত্র দিয়ে করা যাবে না কেন? সূত্র দিয়েও করা যাবে, সূত্র দিয়েও করা যাবে। লিখবেন সুদ এত টাকা, তারপরে আসলে এটা তো সূত্রের প্রয়োজনই নাই। আপনি যখন সুদ পাচ্ছেন আর আসল পাচ্ছেন, এখানে সূত্র লাগবে কেন? তাসফিয়া আমাদের এখানে সূত্র লাগবে কেন? আসলের সূত্র বের করব 39, আসলের সূত্র বের করব 39 ধরে, 39কে সুদ ধরে আসলের সূত্র বের করবেন? আমি বুঝি নাই আপনার কথা, এত সহজ জিনিস ধরে আপনি কি বলতেছেন আমি এটা বুঝতেছি না। আচ্ছা, একই রকম ভাবে এরকম যদি কোনো অঙ্ক থাকে আপনারা প্র্যাকটিস করবেন। 1 বছরের সুদ ধরে 3 বছরের আসল বের করা পসিবল? না না না, এটা কেমন করে সম্ভব? এখানে 1 বছরের সুদ আর এখানে 3 বছরের, 3 বছরের হচ্ছে সুদ আসল। 4 বছরটা লাগবে না তো, 4 বছরটা লাগবে কেন? এটা তো 4 বছরের সুদ আসল, আমাকে শুধু আসল বের করতে বলছে, আমি আসল বের করলাম। 815 থেকে কেন মাইনাস করলাম? কারণ হচ্ছে এই যে 117, এটা 3 বছরের সুদ বের করছি, এই জন্য 815 থেকে বিয়োগ করছি। এখন যদি বলেন যে না আমি 854 থেকে বিয়োগ করব, তাহলে আপনি 3 বছরের সুদ না বের করে এই যে 854, 4 বছরের যেহেতু, তাহলে 4 বছরের সুদ বের করবেন। তাহলে 4 বছরের সুদ বের করে 854 থেকে বিয়োগ করবেন। এখানে যত বছরের সুদ বের করবেন তত বছরেরটা থেকে বিয়োগ করতে হবে, এই তো। এবার বুঝতে পারছেন? লামিয়া বুঝতে পারছেন? ওকে। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা চাকরির জন্য, আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। এই অঙ্কটা দেখেন, সুদের হার 6% থেকে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল। তাহলে আসল কত? একটু চিন্তা করেন তো। 6% থেকে 4% যে হইল, মানে কি কয় পার্সেন্ট কমছে? 2% কমছে না? এই 2% কমার কারণে আয় কমছে কত টাকা? 20 টাকা কমছে। তার মানে 2%-এর জন্যই তো আয় কমছে 20 টাকা। 2% কমার জন্য তো আয় কমছে 20 টাকা, বলা যায় কি না? 2% কমার জন্যই তো আয় কমছে 20 টাকা, এটা বলা যায় কি না? বলা যায়। তাহলে আমি না এখানে বলতে পারি সুদের হার হইল 2%। এই যে আয় করে মানে আয়টাই হচ্ছে সুদ। তাহলে সুদ হইল 20 টাকা। এক ব্যক্তির বাৎসরিক, বাৎসরিক মানে বছর, 1 বছর, সময় হইল 1 বছর। তাহলে আসল বের করতে বলছে, এখন আসল বের করেন, বাকিটুকু আপনারা বের করবেন, বাকিটুকু আপনাদের কাজ। এটা আমাকে
করাই দিতে হবে না। এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। বার্ষিক 8% মুনাফায় 1200 টাকায় 5 বছরে যেই মুনাফা হয়, মানে কি এইখানে এইটা একটা অঙ্ক, এখান থেকে মুনাফা বের করতে হবে। এবার বলছে বার্ষিক 6% মুনাফায় কত টাকার 10 বছরে তত মুনাফা হবে, মানে এইখানে যে মুনাফাটা হবে এখানে তত মুনাফা হইতে গেলে আসল কত লাগবে। এইখানে মুনাফা বের করে, এইখানে মুনাফা বের করে সেই মুনাফা এইখানেও হবে, সেটার জন্য আসল কত লাগবে সেটা বের করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। তবে এই অঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট না। আগের ম্যাথে কি সমস্যা বলেন তো দেখি, সবাই কমেন্ট করতেছেন আগের ম্যাথে। এটা কি 2% কি? এই 2%-এর জন্যই তো 20 টাকা কমছে। 2%-এর জন্যই তো 20 টাকা কমছে, তাই না? 20 টাকা সুদ কেন হইলো? ধরেন, ধরেন এখানে সামির, আপনি ধরেন 1,000 টাকা সুদের উপর দিচ্ছেন বা ব্যাংকে রাখছেন, ব্যাংকে রাখছেন। বছর শেষে যেটা পান ওইটাই আপনার আয়, ওইটাই সুদ। বছর শেষে যেটা পান ওইটাই আয়, ওইটাই সুদ, তাই কি না? এবার বুঝতে পারছেন? আপনি 1,000 টাকা সুদের উপর রাখছেন, বছর শেষে যেটা পান ওইটাই সুদ পাচ্ছেন, এবং ওইটাই আপনার ধরেন আয়। আয় এখানে সেটাই বলছে। এই বাৎসরিক আয় 20 টাকা, মানে সেই বাৎসরিক সুদ, সুদ 20 টাকা কম পাচ্ছে। কেন কম পাচ্ছে? কারণ 6% থেকে সুদের হার কমে গেছে, 4% হয়েছে। এই যে 2% কমছে, এই 2% কমার কারণে, এই 2% কমার কারণে 2%-এর জন্যই 20 টাকা কমছে। এই জন্য সুদের হার 2% হলে তাহলে সুদ 20 টাকা। এটা আরো সহজভাবে করা যায় জানেন, এটা আরো সহজভাবে করা যায় এইভাবে। 2% সমান 20, তাহলে 1% সমান 20/2, 100% সমান 20/2 গুণন 100, এভাবে করা যায়। এটা করলে কত হয়? 1,000 হয়। এভাবেও করা যায়। হ্যাঁ, এই তো এখানে। এই আপনি এটা কি নাম, কি কি লিখছেন এটা? তো আমি তো কি কি লেখা এটা? এটা হিন্দি নাকি তামিল নাকি, লেখার তো বোঝা যায় না। হ্যাঁ, এইভাবে করা যায়, এটা এইভাবে করা যায়। ওকে, তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা, এই অঙ্কটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, তবে এই অঙ্কের জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি? দেখেন এখানে সুদ আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। এখন আসল বের করতে বলছে ভাই, আসলটা কিভাবে বের করব? এটার একটা সূত্র আছে। সূত্রটা হলো এইরকম: যদি কখনো সুদ আসল দিয়ে আসল নির্ণয় করতে বলে, সুদ আসল দেওয়া আছে আর আসল নির্ণয় করতে বলছে, তখন এই সূত্রটা ব্যবহার হবে। সূত্রটা কি? উপরে হবে সুদ আসল গুণন 100, আর নিচে হবে 100-র সাথে যোগ সুদ গুণন হার। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এই অঙ্ক করার ক্ষেত্রে। দেখেন এই অঙ্ক, এই সূত্রটা ক্লাস 5-এ আপনারা পড়ছিলেন, হয়তোবা মনে নাই, অনেক আগে পড়ছিলেন তো, হয়তোবা মনে নাই, অনেক আগে পড়ছিলেন এই জন্য। তাহলে এই অঙ্ক সমাধানের জন্য এই সূত্র প্রয়োগ করতে হবে। ওভাবে করলে 1,000 কি বের হলো? কেন বের হলো না? বের হলো না 1,000? এই 1,000 বের হচ্ছে না। 2 দ্বারা 20-কে ভাগ করলে 10, 10 আর 100 গুণ করলে 1,000-ই তো হয়। সূত্রটা এখন, সূত্রে শুধু মান বসাই দিবেন। সুদ আসল হইল 900 যোগ 100, ও সরি, এটা হবে সময় গুণন হার। হ্যাঁ, এটা সময় গুণন হার। থ্যাংক ইউ। কি বলছেন? জুনায়েদ বলছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সময় গুণন হার হবে, আমি সূত্রটা ভুল লিখছিলাম এখানে। সুদ গুণন হার না, সময় গুণন হার। এখানে সুদের কারবার নাই, সুদ লাগবে না। কারণ এখানে যদি সুদ থাকতোই তাহলে আমার এই সূত্রেরই প্রয়োজন হইতো না। সুদ আসল থেকে সুদ বের করে দিলে আমি আসল পেয়ে যেতাম। যদি এখানে সুদ থাকতোই তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে তো আমি আসল পাইতাম। এখানে সুদ নাই, সুদের হিসাব বাদ। তাহলে সূত্র এটা, এইটা আবার বলতেছি, আসল সমান উপরে সুদ আসল গুণন 100, উপরে সুদ আসল গুণন 100, নিচে 100, এরপরে কিন্তু যোগ চিহ্ন আছে। পরীক্ষার হলে এটা ভুল হবে, খেয়াল রাখবেন, পরীক্ষার হলে কিন্তু এটা ভুল হবে। এখানে যোগ না দিয়ে গুণ দিবেন, এরপর সময় গুণন হার। তাহলে এখানে হলো 900 গুণন 100, নিচে হবে 100 যোগ সময় হলো 5 বছর গুণ মুনাফার হার হলো 4। তার মানে উপরে হইল 900 গুণন 100, 4×5 = 20, আর 100 মিলে 120। এটা হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবেন। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। ডক্টর নিসা, এটা যদি সূত্র ছাড়া করতে যান 2 থেকে 3 মিনিট লাগবে। মনে রাখবেন এই অঙ্ক যদি আপনাকে সূত্র ছাড়া করতে হয়, ভুল করেও এই অঙ্ক অ্যান্সার করতে করতে যাবেন না। এই অঙ্কে যদি সূত্র ছাড়া করতে যান তাহলে ভুল করেও এই অঙ্ক অ্যান্সার করা যাবে না। এই অঙ্ক তখন অ্যান্সার করা হারাম, এটা মাথায় রাখেন।
কারণ 3 মিনিট বা 2 মিনিট একটা অঙ্কে দিবেন, এটা সম্ভব না। এই হলো সূত্রটা। উপরে 100 গুণন সুদ আসল, নিচে 100 যোগ হার গুণন সময়। একই রকম ভাবে এই অঙ্কটা আপনারা করবেন। আমাদের টাইপ 5 সময় নির্ণয় করব। এতক্ষণ ধরে আমরা আসল নির্ণয় করলাম, হার নির্ণয় করলাম, ঠিক সেম ভাবে সময় নির্ণয় করব। এখানে আসলে আমাকে নতুন ভাবে কোনো অঙ্ক করায় দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমাকে নতুন ভাবে কোনো অঙ্ক করায় দেওয়ার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই পারবেন। এই যে বার্ষিক 12 টাকা হার মুনাফা হয়, মানে মুনাফার হার এত, 500 টাকার আসল 500 টাকা, কত বছরে সময় বের করতে হবে, মুনাফা 360 হবে। তাহলে আমরা তো সূত্র জানি, যে সূত্র এটা। তাহলে এখন শুধু কি লিখবো, উপরে মুনাফা গুণন 100, মুনাফা হলো 360 গুণ 100, নিচে আসল গুণন মুনাফার হার, আসল হলো 500 গুণন মুনাফার হার হলো 12। এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা দাও। 12 দ্বারা 360কে ভাগ করলে হয় 30, 5 দ্বারা 30কে ভাগ করলে হয় 6, তার মানে 6 বছর। একদম সেম ভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখেন এই ধরনের অঙ্ক আমরা করে আসছি না। এখানে মুনাফার হার দেওয়া আছে কত বছরে, বলছে সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে। আমরা করে আসছি না যে মুনাফার হারের ক্ষেত্রে। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে সুদ আসল, সুদ আসল কত, সুদ আসল 5, তাহলে সুদ কত হবে, সুদ 1। তাহলে সুদ আসল 5 টাকা, তার মধ্যে সুদ আছে 1 টাকা, বাকিটা হলো আসল 4। এই মুনাফার হার হইলো 5, মুনাফার হার হলো 5%। তাহলে সময়টা কত, আমরা সময়ের সূত্রটা কি জানি, উপরে হবে সুদ গুণন 100, এই 1 গুণন 100, আর নিচে কি হবে, নিচে কি হবে, আসল গুণন হার। তাহলে 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25, 5 দ্বারা 25কে ভাগ করলে হবে 5, তার মানে 5 বছর। এই হইলো অ্যান্সার। আসল কেন 5 হইলো না, এখানে কি বলছে, এখানে কি আসল বলছে, বলছে সুদ আসলের। দেখেন এই যে সুদ, কমা, সুদ, একটু পড়েন, আমার মতো করে পড়েন। সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ, সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ, মানে সুদ আসল যত হবে তার 5 ভাগের 1 ভাগ হলো সুদ। তাহলে সুদ আসলটা আমি 5 নিলাম, 5 ভাগের 1 ভাগ হবে, তাহলে সুদ 1। মেয়েরা বুঝতে পারছেন? এখানে তো আসলের কথা বলে নাই, বলছে সুদ আসল, এখানে একটা শব্দ, একটা শব্দ, এটা সুদ আসল একসঙ্গে। এটা নিজেরা করবেন। এখানে বলছে সুদ এবং আসল সমান হবে, তার মানে সুদ যত হবে আসলে তত হবে। সুদ 1 টাকা হলে আসলে 1 টাকা, তাহলে সুদ যত ধরবেন আসলে তত ধরে বাকিটুকু নিজেরা প্র্যাকটিস করবেন। এটাও নিজেরা করবেন। এখানে বলছে কোনো মূলধন কত বছরে সুদে আসলে 2 গুণ হবে। মূলধন যদি 1 টাকা ধরেন, সুদ আসল 2 টাকা হবে। তারপর বাকিটুকু নিজেরা করবেন। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম আজকের ক্লাসে কিন্তু আমি অঙ্ক করব কম, আপনাদের কাজ দেবো বেশি। এই যে এটা সুদ পর আসলের 3 গুণ হবে, কোনো মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে। তাহলে এটাও আপনারা নিজেরাই করবেন। এই অঙ্কটা একটু আমি করে দিই, হ্যাঁ। কোনো আসল 20 বছরে সুদে আসলে 2 গুণ, কত বছরে 3 গুণ হবে। অঙ্ক এখানে দুইটা, অঙ্ক কয়টা, দুইটা। প্রথমে বলছে কোনো আসল, আমি ধরে নিলাম আসল 1 টাকা, কোনো আসল 20 বছর পরে গিয়ে সুদে আসলে 2 গুণ হবে। তাহলে 20 বছর পরে সুদ আসলটা কত হবে, 2 টাকা, তাই না? আসল 1 টাকা, সুদ আসল 2 টাকা হলে তাহলে বাকি 1 টাকা হইল সুদ। সময় 20 বছর, সময় 20 বছর, তাহলে আসল পাইছি, সুদ পাইছি, সময় পাইছি, নাই কি, নাই হচ্ছে হার। তাহলে মুনাফার হারের সূত্রটা কি, উপরে সুদ গুণন 100, নিচে আসল গুণন সময়। তাহলে কত হবে মুনাফার হার, 5%। এই যে এখানে মুনাফার হার পাইলাম। পরের বার বলছে কত বছরে 3 গুণ হবে, আসল কিন্তু একটাই, আসল এখানেও ওই 1 টাকাই, আসল 1। বলছে কত বছরে 3 গুণ হবে, তাহলে সুদ আসল কত, সুদ আসল 3, তাহলে সুদ কত, 3 টাকা সুদ আসল হলে তার মধ্যে 1 টাকা আসল, বাকি 2 টাকা সুদ। মুনাফার হার কিন্তু 5%। তাহলে এখানে সময় কত, সময় উপরে সুদ গুণন 100, নিচে আসল গুণন মুনাফার হার হলো 5, 5 দ্বারা 100কে ভাগ করলে হয় 20, 20 আর 2 গুণ করলে কত হয়, 40 বছর। এই হলো অ্যান্সার। ওকে, আমরা এবার যৌগিক মুনাফা করব, হ্যাঁ, যৌগিক মুনাফা করব।
এখন যৌগিক মুনাফা শব্দটা শুনলেই মনে হয় আমরা কঠিন অঙ্ক করতেছি। বিশ্বাস করেন, এতক্ষণ ধরে সরল মুনাফা যে অঙ্কগুলো করলাম তার থেকে হাজার গুণ সহজ হইল সরল যৌগিক মুনাফা। আপনাদের বিশ্বাস হচ্ছে না আমার কথাটা? এতক্ষণ ধরে সরল মুনাফার যে অঙ্কগুলো করলাম যৌগিক মুনাফা তার থেকে অনেক সোজা। না না, এই আমি আপনাদের মিথ্যা কথা বলবো? আমি আপনাদের মিথ্যা কথা বলবো? দেখেন, সরল মুনাফার ক্ষেত্রে কতগুলো সূত্র, যৌগিক মুনাফার ক্ষেত্রে কোনো সূত্রই নাই। যৌগিক মুনাফায় কোনো সূত্রই নাই। আমি আপনাদের কোনো সূত্রই শেখাবো না। তাহলে সোজা না, এখানে কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না, খালি হিসাব করবেন, হিসাব, খালি হিসাব করবেন। আগের স্লাইডটা, এই যে আগের স্লাইড। তাই যৌগিক মুনাফা নিয়ে যদি আপনাদের মনে হয় কঠিন অঙ্ক, ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। এটা খুবই সহজ, সরল মুনাফার থেকেও সহজ। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যৌগিক মুনাফার অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা কম। 39-এ একটা প্রশ্ন আসছিল স্পেশাল বিসিএস এ, সেখানে যৌগিক মুনাফা সরল মুনাফা দুইটা মিক্সড করে আসছিল। এই হলো যৌগিক মুনাফার সূত্র। আপনি বললেন, এখন বলবেন যে আপনি বললেন সূত্র শেখাবেন না, আবার সূত্র দেখাচ্ছেন কেন? এটা সূত্র, ছোটবেলা দেখে আসছি, ক্লাস 8-এ প্রথম শিখছি এই সূত্র, যৌগিক মুনাফার সূত্র। আসলে চক্রবৃদ্ধি মূলধনটা কি, চক্রবৃদ্ধি মূলধনটা বা যৌগিক মুনাফাটা কি, এটা আমাদের একটু যদি বুঝতে চাই। হ্যাঁ, এই যে ডক্টর সালাহিন সুন্দর একটা প্রশ্ন করছেন, যৌগিক মুনাফা মানে কি, সরল মুনাফাটা মানে কি, তাহলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা অঙ্ক শিখবো। সূত্র দিয়ে অঙ্ক করব না, সূত্র ভুলে যান, আমরা এই সূত্র ব্যবহার করব না। হ্যাঁ, চলেন আমরা টাইপ 1 করব, চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করব। ঠিক আছে, সমস্যা নাই, আমরা এই অঙ্কটাই করি। এই অঙ্কটার মধ্যে কিছু জিনিস শিখব, চক্রবৃদ্ধি মূলধনটা কি, বা চক্রবৃদ্ধি মুনাফাটা কি, আর সরল মুনাফাটা কি। আচ্ছা, এটা যদি চক্রবৃদ্ধি মূলধন না বলে বলতো সরল মুনাফা কত, ধরেন বললো সরল মুনাফা, তাহলে আসলে হইতোটা কি? এই যে 10% মুনাফা মানে কি, 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 10 টাকা, তাই না? 100 টাকায় 1 বছরে মুনাফা 10 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা 10 ভাগ 100, তাহলে 8,000 টাকার, 8,000 টাকার 1 বছরের মুনাফা 10 ভাগ 100, 10 ভাগ 100 গুণন 8,000। এই দুই শূন্য এই দুই শূন্য কাটা দিলে 800 টাকা। এই 8,000 টাকার 1 বছরের মুনাফা 800 টাকা, এটা হলো সরল মুনাফা। 8,000 টাকার 1 বছরের মুনাফা 800 টাকা। পরের বছরে মুনাফা কত হবে বলেন তো দেখি, সরল মুনাফার ক্ষেত্রে 1 বছরে 800 টাকা, 2 বছরে কত টাকা হবে মুনাফা? ধরেন আপনি ব্যাংকে 8,000 টাকা রাখছেন, 8,000 টাকা রাখছেন, ব্যাংকে প্রতি বছর আপনাকে 800 টাকা মুনাফা দিবে, প্রতি বছর 800 টাকা মুনাফা দিবে। তাহলে প্রথম বছর 800, পরের বছর 800, তারপরের বছর 800। এটাই হইল সরল মুনাফা। মানে কি, প্রতি বছর 800 টাকা করে দিবে, প্রতি বছর 800 টাকা মূলধনের উপর। এটা হলো সরল মুনাফার হিস্ট্রি, এইটাই সরল মুনাফার কাহিনী। কিন্তু যদি এটা যৌগিক মুনাফা হইতো, যৌগিক মুনাফা যদি হইতো, এই যে 8,000 টাকা ব্যাংকে রাখতেন, ধরেন 8,000 টাকা আপনি ব্যাংকে রাখছেন, 8,000 টাকা যদি যৌগিক মুনাফা হইতো, প্রথম বছর আপনার মুনাফা দিত 800 টাকা, পরের বছর এই 8,000 টাকার উপর তো 800 মুনাফা দিত, মূলধনের উপরেও আবার মুনাফা দিত, মূলধনের উপরেও আরো মুনাফা দিত, মূলধনের উপর ধরেন মুনাফা দিত 80 টাকা। মানেটা কি দেখেন, প্রথম বছর, এটা হলো প্রথম বছর, আর এটা হলো দ্বিতীয় বছর। মানে 8,000 টাকায় প্রথম বছর 800 টাকা মুনাফা দিত, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে 800 টাকা তো দিবেই। ওই যে প্রথম বছরে যে মুনাফা ছিল, সেই মুনাফার উপরে আবার মুনাফা দিবে। মানে কি, সুদের উপরে সুদ। ইহাই হইল যৌগিক সুদ। বুঝতে পারছেন ব্যাপারটা? যৌগিক সুদটা কি? যৌগিক সুদ মানে আপনার যে সুদটা হবে, সুদের উপর থেকে আবার সুদ দিবে। ডক্টর সালেহীন, আপনি যে প্রশ্নটা করছেন, বুঝতে পারছেন যে সরল সুদ আর যৌগিক সুদের মধ্যে পার্থক্যটা কি? সরল সুদে আপনাকে প্রতি বছর 800 টাকা করে দিচ্ছে, 800 টাকা দিচ্ছে, 800 টাকা দিচ্ছে। কিন্তু যৌগিক সুদের ব্যাপারটা এরকম না, প্রতি বছর 800 টাকা তো দিবেই, সমস্যা নাই, এটা ফিক্সড। তবে আপনার যে সুদ হচ্ছে সেই সুদের উপর আবার সুদ দিবে। আবার একটু বলবো, আবার ধরেন, এই হচ্ছে গিয়ে, ধরেন 8,000 টাকা আপনি ব্যাংকে রাখছেন, এক এক পাশে হলো সরল, আর এক পাশে হচ্ছে যৌগিক। ধরেন সরল একজন, যৌগিক আর একজন ব্যক্তি। তাহলে
8,000 টাকা যদি ব্যাংকে রাখেন 1 বছর পরে কত টাকা হবে বলেন তো? 1 বছর পরে কত টাকা হবে? 8,000 প্লাস 800 টাকা, তাই না? মানে 8,000 টাকা মূলধন থাকবে আর 800 টাকা হবে, তাহলে 1 বছর পরে 8,800 টাকা হবে। যৌগিক মুনাফা কি হবে? এখানেও 8,000 প্লাস 800 টাকা, এটা হলো যৌগিক মুনাফা। কিন্তু সমস্যাটা হবে দ্বিতীয় বছর গিয়ে। দ্বিতীয় বছর গিয়ে দেখেন, এখানে 8,800 তো আছেই, তাই না? 8,800 তো আছেই। এই যে এই 8,800, দ্বিতীয় বছর আরো 800 টাকা যোগ হবে, তাই না? দ্বিতীয় বছর প্রতি বছর 800 টাকা যোগ হচ্ছে, হচ্ছে কি না? কিন্তু যৌগিক মুনাফার ক্ষেত্রে 8,800 তো আছেই, এর সাথে মুনাফা হিসাবে 8,000 টাকার উপর 800 টাকা মুনাফা যুক্ত হবে, আরো একটা মুনাফা যুক্ত হবে। কোনটার জানেন? এই যে 800 টাকা, এই 800 টাকার উপর আর একটা মুনাফা যুক্ত হবে। এটা যৌগিক মুনাফার ক্ষেত্রে, মানে সুদের উপরে সুদ পাবেন। এখানে সুদের উপরে কোনো সুদ নাই। সরল মুনাফার ক্ষেত্রে সুদের উপরে কোনো সুদ নাই। যৌগিক মুনাফার ক্ষেত্রে সুদ থেকে সুদ আসবে। এবার বুঝতে পারছেন? প্রতি মাসে তুললে, প্রতি মাস কেন, প্রতি বছর, প্রতি বছর। এখানে প্রতি মাস না, এখানে বছরে হিসাব করেন, বছর। এটা প্রতি বছর। এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। এইটাই পার্থক্য। পার্থক্যটা কি বুঝেন নাই? এই পার্থক্যটা কি বুঝেন নাই এখনো? সরল সুদের ক্ষেত্রে মূলধনের উপর শুধু সুদ, প্রতি বছর 800, 800, 800। যৌগিক সুদের ক্ষেত্রে 800 তো থাকবেই, মানে দ্বিতীয় বছর থেকে ওই সুদের উপর থেকে আবার সুদ আসবে। আচ্ছা, বুঝে থাকলে, এটা শুধু পার্থক্য ভাই, পার্থক্য তো আসবে না। পরীক্ষার হলে কি আমাকে পারফর্ম করতে হবে অঙ্ক দিয়ে? চলেন আমরা পরীক্ষার হলে পারফর্ম করব কিভাবে? পরীক্ষার হলে আমাদের পারফর্ম করতে হবে অঙ্ক সলভ করে। প্রথমে আপনাদের সূত্র দিয়ে দেখাবো, সূত্র দিয়ে সলভ করব। যৌগিক মুনাফার সূত্র হলো এই যে এইটা, পি হইল মূলধন, আর হইল মুনাফার হার, এই যে 10, এন হইল 3 বছর, মানে এন মানে কি? আচ্ছা, এই যে বছর, বছরকে এন লিখছে কেন? আপনাদের কি মনে কখনো এটা, মানে এই সময়টাকে এন ধরছে কেন? সময়টাকে টি ধরলো না কেন? সময়টাকে টি ধরলো না কেন, এন ধরলো কেন? এর পিছনে একটা কারণ আছে। যত মানে এন বছর মানে কি, এই যে 3 বছর মানে কি, সে 3 বার মূলধন নিবে, 3 বার মূলধন নিবে, এই জন্য এটা এন ধরছে। টিও ধরা যায়, সমস্যা নাই, টিও ধরা যায়, ইন্ডিয়াতে টি ধরে, ইন্ডিয়াতে টি ধরে। যাই হোক, আমরা এখানে মানগুলো বসাই দিই চলেন। এ পি হলো 8,000, পি মানে মূলধন, ইন্টু 1 প্লাস আর মানে হলো মুনাফার হার, 1, এখানে হলো 10/100, এন মানে হলো সময়, 3। তাহলে আমরা যদি হিসাব করি, 8,000 ইন্টু, দেখেন এটা যোগ করলে কত হয়? এই যে 100 যোগ 10 ডিভাইডেড বাই 100, তার উপরে 3। এইদিকে করি আবার, এই 8,000 গুণন উপরে 110, নিচে 100, তার উপরে কি পাওয়ার 3। এবার দেখেন 8,000 গুণ এই যে 110/100, তার উপরে পাওয়ার 3, এটার মানেটা কি? এই 110/100 গুণন 110/100 গুণন 110/100, এটা লেখা যায় কিনা বলেন? এইটা কি লেখা যায় কিনা? এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? কারো সমস্যা আছে কিনা বলেন? কারো সমস্যা থাকলে বলতে পারেন, বুঝতে না পারলে সেটাও বলতে পারেন। লেখা যায়? যায়। আমরা তাহলে সূত্র প্রয়োগ করব না। আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম। কি জিনিস শিখলাম? এই যে এটা তো আসল, আসল লিখছি 8,000, এর সাথে মুনাফার হার যত, কত? 10। তাহলে 100 সাথে যোগ করলে, 100 সাথে 10 যোগ করলে কত হয়? 110 না? উপরে 110, নিচে 100, কয়বার লিখবো? বছর যতবার থাকবে ততবার লিখবো। 110/100, 110/100, এইভাবে হিসাব করব। তাহলে আমরা সরাসরি এই লাইন লিখবো, আমার সূত্রের দরকার নাই। এই লাইন লিখে এখন হিসাব করব। এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কাটা দিলাম, এখানকার আরো 3টা শূন্য, এখানকার আরো 3টা শূন্য কাটা দিলাম, 11, 11, 11 আর 8। যৌগিক মুনাফার হিসাবটা একটু কঠিন হয়, যৌগিক মুনাফার হিসাবটা শুধুমাত্র একটু কঠিন হয়। এটা যদি হিসাব করি তাহলে হবে 8,820 টাকা। এই 8,820 টাকা হবে না? 11, 11, 8, 11, 28, 10,000
648 টাকা হবে। আচ্ছা, এটা কি বের করছি বলেন তো? মুনাফা, যৌগিক মুনাফা বের করছি না এটা? এটা কি যৌগিক মুনাফা বের করছি না? এটা কি যৌগিক মুনাফা কিনা বলেন? না, এটা মূলধন। মানে কি, এখানে মুনাফাও আছে, মূলধনও আছে। এটা হলো মূলধন, মানে এই প্রশ্নের উত্তর এটা। কিন্তু যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা, তখন কি করতাম? এই 10,648 থেকে মূলধনটা যদি বাদ দিতাম, তাহলে আমরা পাইতাম চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এইভাবে হিসাব করে আমরা কি বের করব? চক্রবৃদ্ধি মূলধন বের করব। এইভাবে হিসাব করে যৌগিক মুনাফা বের, সরি, যৌগিক আসল বের করব, যৌগিক মূলধন বের করব। আচ্ছা, এখানে বলছেন, ফারজানা লিজা বলছেন, ভাই আরেকবার বলেন, এটা আরেকবার বলবো পরের অঙ্কে। একজন বলছেন, এখানে কে বলছেন যেন, ডক্টর জাফরিন বলছেন, যদি বছর আরো বেশি হয়, চিন্তার কোনো কারণ নাই, পিএসসি এমন কোনো অঙ্ক দিবে না যেই অঙ্ক করতে আপনার ক্যালকুলেটর লাগবে, বা ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে আপনার সময় বেশি লাগবে। যেমন 43-তে একটা প্রশ্ন ছিল, উত্তরটা ছিল এরকম 11^4, এরকমই ছিল। সেটাও আমরা করব আজকে, আজকেই করব। যেমন এই অঙ্কটা বলছে কি, জামিল সাহেব 10% মুনাফায় 3,000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এক বছরে চক্রবৃদ্ধি মূলধন আর সরল মানে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা একই জিনিস হয়। প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন আর সরল মুনাফা, মানে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা সেম হয়, মানে এক বছরে কোনো পার্থক্য হয় না। পার্থক্যটা হয় 2 বছর, 3 বছর, 4 বছর, তখন গিয়ে। তাহলে আমরা ঠিক আছে, আমরা সূত্র শিখছি সেটাই করব। এই 3,000 গুণন 10% মুনাফা, তো তাহলে 110/100। যত পার্সেন্ট মুনাফা থাকবে উপরে 100-র সাথে তত যোগ করে লিখবো। কয়বার লিখবো? যত বছর থাকবে ততবার লিখবো। এক বছর আছে, একবার লিখছি। তাহলে এখন এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য দিয়ে কাটা দেই, তাহলে কত হয়? 3 × 11 = 33, আরো দুইটা শূন্য, 3300 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হলো 3300। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা এই 3300 বিয়োগ 3,000, মানে 300 টাকা হলো মুনাফা। খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। এই যেমন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমরা করি, হ্যাঁ, এই অঙ্কটা করি। যাদের কঠিন লাগছে, স্বামীর কঠিন লাগছে, স্বামীর আপনি বলেন, এখানে মুনাফার হার 5% না? 2 বছর মেয়াদী স্থায়ী হিসাবে 8,000 টাকা যদি বিনিয়োগ করে, তাহলে কত টাকা পাবে? মানে মূলধন কত হবে? একটু চিন্তা করেন, মূলধন কত হবে এটা বের করতে বলছে। তাহলে এখানে মূলধন হচ্ছে 8,000, এই 8,000 লিখলাম, গুণন এই যে 5% আছে, তাহলে উপরে হবে 105, নিচে হবে 100। এটা কয়বার লিখবো? 2 বছর আছে, দুইবার লিখবো। 105/100। স্বামীর আপনি বলেন, স্বামীর আপনি বলেন, এখানে কঠিন কি লাগছে? এই লাইনটার মধ্যে কঠিন কি লাগছে বলেন? চক্রবৃদ্ধি মূলধন কি 1 বছর শেষে 3,000-ই হয় না ভাইয়া? ডক্টর ডালিয়া, আমি এটাই বলছিলাম যে 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা সেম হয়। 1 বছরে আসলে চক্রবৃদ্ধি আর সরলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। 3,000 থেকে কেন বিয়োগ করলাম? এই 3300 হলো মুনাফা আসল, মুনাফা আসল। মনে রাখবেন, চক্রবৃদ্ধি মূলধন যদি কথাটা থাকে, চক্রবৃদ্ধি মূলধন যদি বলে, এখানে যদিও মূলধন বলছে, তবে এই মূলধনের ভিতরে মুনাফা থাকে, আসলও থাকে, দুইটাই থাকে। মুনাফা থাকে, আসলও থাকে। চক্রবৃদ্ধি মূলধন বলে এই মূলধনের ভিতরে মুনাফা আসল দুইটাই থাকে। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। আমি তো সেটাই বলতেছি। হ্যাঁ, ইস ইয়ারের জন্য যত বছর থাকবে ততবার গুণ করব। হ্যাঁ, এই অঙ্কটা সরল মুনাফা দিয়েও করা যাবে। আমি তো বলতেছি 1 বছরে আসলে এই যে 3300, এটা সুদ আসল। এটা সরল সরল মুনাফার ক্ষেত্রে এটা সুদ আসল। 1 বছরে পার্থক্য হয় না, 1 বছরে কোনো পার্থক্য হয় না, দ্বিতীয় বছর থেকে আসলে পার্থক্যটা শুরু হয়। ডক্টর ডালিয়া বুঝতে পারছেন? শোনেন, মূলধন, শুধু মূলধন বললে এখানে শুধু আসলই আছে। কিন্তু যদি বলে চক্রবৃদ্ধি মূলধন, যদি বলে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে এখানে আসল এবং মুনাফা দুইটাই আছে। এবার বুঝতে পারছেন? ওকে। এখন সামির, এখানে কি কঠিন কিছু লিখছি? 8,000 টাকা লিখছি, 5% দেখে 105/100, 105/100 কয়বার লিখছি? দুইবার। কেন? 2 বছর ছিল, এই জন্য দুইবার। এখন আপনি হিসাব করবেন, শুধু হিসাব করে অ্যান্সারটা বের করবেন, হিসাব করে অ্যান্সারটা বের করবেন। তবে খুশির সংবাদ হইল,
এমন কোনো কঠিন হিসাব দিবে না যেটা করতে আপনার ক্যালকুলেটর লাগবে বা ক্যালকুলেটর ছাড়া করতে 5 মিনিট লাগবে, এমন কোনো কঠিন অঙ্ক পিএসসি দিবে না। তার থেকে আরো খুশির সংবাদ হচ্ছে যৌগিক মুনাফা থেকে আপনাদের 48 স্পেশালে প্রশ্ন আসবে না, জান, বলে দিলাম আসবে না। যদি আসে আবার আসলে আবার গালি দিবেন। আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা সেম হয়। এটা নিজেরা করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি করে দেই। মনে রাখবেন, জনসংখ্যা সব সময় চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি পায়। জনসংখ্যা চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি পায়। এখানে জনসংখ্যা 64 লক্ষ না? তাহলে 64 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 64 লক্ষ গুণন। এবার এখানে একটা কথা বলছে, দেখেন এখানে 5% মানে কি, 100-তে 5 বৃদ্ধি পায়, কিন্তু এখানে বলছে প্রতি হাজারে 25 বৃদ্ধি পায়। এখানে বলছে প্রতি হাজারে 25 বৃদ্ধি পায়। তাহলে আগের অঙ্কের মতো এখানে, এখানে জাস্ট একটু ভিন্নটা হচ্ছে এই যে প্রতি হাজারে কথা বলছে, আর এগুলো হচ্ছে প্রতি শতে। এই জন্য 105/100, 105/100। এই অঙ্কে যেহেতু হাজারে বলছে, তাহলে আমি 105/100 না লিখে 1000 এর সাথে 25 যোগ করব, মানে 1025/100, সরি 1025/1000, 1025/1000। কেন লিখতেছি 1000? এখানে প্রশ্ন বলে দিছে প্রতি হাজারে 25 জন হলে, মানে জনসংখ্যা বৃদ্ধির হারটা প্রতি হাজারে হিসাব করছে। আর এই অঙ্কগুলোতে এই যে হারটা 100-তে হিসাব করা হয়, এই জন্য এখানে 100-র সাথে হিসাব। এই অঙ্কে শুধু ব্যতিক্রম। এটা হিসাব করে নিজেরা বের করবেন। আমি এটা 100% বলতেছি, এই অঙ্ক জিন্দিগিতে পরীক্ষায় আসবে না। তারপরে আমি করাইলাম, আমাদের লেকচার বুকে আছে, নইলে অনেকে প্রশ্ন করেন লেকচার বুকের ওই অঙ্ক করাইলেন না কেন। এটা এবার আপনারা করবেন, এক্ষুনি করবেন, এক্ষুনি, এটা এক্ষুনি করবেন, হোম বাড়ির মানে বাড়ির জন্য দিব না। 10% মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? যদিও চক্রবৃদ্ধি মুনাফা বলছে, আগে মূলধন বের করব। কিভাবে? এই যে 10,000 গুণন 10% মুনাফা, তার মানে 110/100 গুণন 110/100, দুইবার লিখলাম কেন? কারণ 2 বছর, তাই। এখন হিসাব করেন, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটা, এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটা। অঙ্ক আসলে এই ধরনের অঙ্ক আসবে, খুবই সহজ অঙ্ক। দেখেন, 11 গুণ করলে 121, এর সাথে 100 গুণ করলে আরো 2টা 0। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, এটাও চক্রবৃদ্ধি মূলধন, মানে এখানে মুনাফা এবং আসল দুইটাই আছে। আমাকে বের করতে বলছে মুনাফা, যখন মুনাফা বের করতে বলবে, এইখান থেকে বাদ দিব, কি বাদ দিব? আসল বাদ দিব। আসল বাদ দিলে থাকে কত? 2100। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, চলেন আমরা একটু আংশিক বছরের হিসাবটা করি। ধরেন ব্যাপারটা হচ্ছে, আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, একদম সহজভাবে বলি, 100 টাকা রাখছেন, 100 টাকা রাখছেন, মানে আপনি 10% সুদে, হ্যাঁ, 10% সুদে। তাহলে 100 টাকা যদি রাখেন ব্যাংকে, যদি ব্যাংকে 100 টাকা রাখেন 10% সুদে, বছর শেষে সুদ কত দিবে? বছর শেষে সুদ দিবে কত বলেন তো ব্যাংক? বছর শেষে ব্যাংক সুদ দিবে কত টাকা? যদি 10% সুদে আপনি 100 টাকা ব্যাংকে রাখেন, 100 টাকা, 10 টাকা দিবে বছর শেষে, 10 টাকা সুদ দিবে 1 বছর শেষে। কিন্তু এটা বছর শেষে, বছর শেষে একদম বছর শেষে গিয়ে দিবে 10 টাকা। কিন্তু আপনি যদি 6 মাস পরে যান, আপনি ধরেন 6 মাস পরে গেলেন, 6 মাস পরে গিয়ে বলেন আমাকে সুদ দেন, তখন কয় টাকা দিবে বলেন তো? তখন কত টাকা দিবে ব্যাংক? তখন ব্যাংক কত টাকা দিবে? এই 100 টাকার 1 বছর পরে তো 10 টাকা সুদ হয়। আপনি যদি 6 মাস পরে গিয়ে সুদ চান, তখন কি 10 টাকা দিবে? তখন দিবে 5 টাকা। তখন 5 টাকা দিবে, তখন 5 টাকা দিবে। ব্যাংক এত বোকা না, বোকা হচ্ছে আমাদের মতো আম জনতা। কারণ কি, আমাকে 100 টাকা দিলে বছর শেষে সে 10 টাকা সুদ নেওয়ার কথা থাকলেও 1 সপ্তাহ পর এসে টাকা নিয়ে যাচ্ছে আমার কাছে, কিন্তু সুদ 10 টাকাই নিচ্ছে। কথাটা বুঝতে পারছেন? আমার কাছে কিন্তু ঠিকই নিচ্ছে, কিন্তু আপনি ব্যাংকের কাছে যান, আপনাকে দিবে না। যাই হোক, যখনই আপনি টাকাটা মানে সুদের টাকাটা 1 বছর পরে না এনে, না নিয়ে 6 মাস পরে
4 মাস পরে, 3 মাস পরে নিবেন, তখন আপনাকে সুদের পরিমাণটা কি কমাই দিবে। এই যে 6 মাসে যদি নেন, 6 মাস পর পর নেন, বছরে 2 বার নিবেন, তাহলে 10 টাকাকে 2 ভাগ করে দিবে, 5 টাকা, 5 টাকা দিবে। ধরেন আপনি 4 মাস পর পর নিবেন, 4 মাস পর পর যদি নেন, তাহলে আপনাকে বছরে কয়বার নিবেন? 3 বার নিবেন। তাহলে তখন এই 10 টাকাকে 3 ভাগ করবে, 10 টাকাকে 3 ভাগ করে, 3 ভাগ করে 3 বার দিবে। ওরা এতটাই চালাক। তার মানে এখানে দাঁড়াইলোটা কি, যখনই কোনো সময়টা মানে এই সুদের হিসাবটা বছরে না গিয়ে 6 মাসে, 4 মাসে, 3 মাসে হবে, বছরে কতবার সুদ নিচ্ছে, সুদের পরিমাণটা তত দ্বারা ভাগ হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন কিনা? বছরে যতবার সুদ নিবে, তত দ্বারা সুদের হারকে ভাগ করতেছি। বুঝতে পারছেন তো? অঙ্ক করার সময় আবার বলবেন না তো যে বুঝি নাই, খেয়াল রাখিয়েন কিন্তু। চলেন অঙ্ক করি। এখানে কি বলছে এগুলো আমি বলে ফেলছি। এই অঙ্কটা একটু দেখি আমরা। এই অঙ্কটা দেখে আরো ক্লিয়ার হব। বার্ষিক 6% হার সুদে ষান্মাসিক মানে 6 মাস অন্তর, 6 মাস। এই বার্ষিক 6% মানে কি 1 বছর শেষে 6 টাকা নিবে। চক্রবৃদ্ধিতে 2,000 টাকা একটি সঞ্চয় হিসেবে জমা রাখা হলো, বছর শেষে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? দেখেন, এইখানে হিসাবটা ষান্মাসিক মানে 6 মাস পর পর করতেছে, 6 মাস পর পর, 6 মাস পর পর, 6 মাস পর পর যদি করে, খেয়াল করেন, 6 মাস পর পর যদি করে, এই যে 6% যেটা সুদ, 1 বছর শেষে, 1 বছর শেষে 6 টাকা সুদ দেওয়ার কথা থাকলেও 6 মাস পর পর গেলে 1 বছরে সুদ কত টাকা দিবে? 3 টাকা দিবে না? 1 বছরে সুদ 3 টাকা দিবে না? দিবে কি না? মানে বার্ষিক 6% মানে কি 100 টাকায় 1 বছরে 6 টাকা সুদ দিবে। কিন্তু যখনই 6 মাস পর যাব, তখন আর 6 টাকা দিবে না, 3 টাকা দিবে। এইখানে তাহলে অঙ্কটা কি দাঁড়াইলো? যখনই ষান্মাসিক বলবে, তাহলে বছরে 2 বার নিব, সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে আসলে সুদের হার এখানে 6% দিবে না, 3% দিবে। তাহলে মূলধনটা কত হবে? চক্রবৃদ্ধি মূলধন, এই যে 2,000 গুণন, এখন কিন্তু চক্রবৃদ্ধি মূলধন 3%, তাহলে 103/100। এখন মূলধন আপনি কয়বার নেবেন? 6 মাস পর পর নিলে বছরে কয়বার নেবেন? 2 বার নেবেন না? এই যে বছর শেষে বছরে 2 বার নেবেন না? তার মানে মূলধন 2 বার নিচ্ছেন, তাহলে 2 বার লিখতে হবে, 103/100। এটা হিসাব করলে আপনার অ্যান্সারটা পাবেন। এটা হিসাব করলেই অ্যান্সার চলে আসবে। মনে হয় একটু জটিল জটিল লাগছে, তাই না? এই জটিল জটিল লাগছে কার কার একটু বলেন। এই অঙ্কটা জটিল জটিল লাগছে কার কার? আমি কি কমেন্ট দেখতেছি না, নাকি আপনারা কমেন্ট করতেছেন না? হিসাব জটিল। আচ্ছা, অনেকেরই লাগছে। চলেন আরেকটা অঙ্ক করি। তাহলে আরেকটা অঙ্ক করলে জটিলতা চলে যাবে। এই অঙ্কটা করি। বলছে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হইল। যৌগিক মুনাফা কিন্তু, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব করা হয়, অর্ধ বছর মানে কি 6 মাস পর পর হিসাব করা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? দেখেন, যখন আমি 6 মাস পর পর হিসাব করতেছি, মুনাফার হার বছরে 2 বার নিচ্ছি না? 6 মাস পর পর মানে কি বছরে 2 বার আমি মুনাফা নিব। তাহলে মুনাফার হার আমার 20% থাকবে না, 2 দ্বারা ভাগ হইবে। তাহলে মানে কি 10% হয়ে যাবে। তাহলে এই যে মূলধন যেটা, এই 10,000 গুণন, এখন মুনাফার হার কিন্তু 10%, তাহলে 110/100। এবার আসেন, আমি যদি বছরে 2 বার মুনাফা নেই, 2 বছরে মুনাফা নিব কয়বার? এই যে 2 বছরে মুনাফা নিব কয়বার? 2 বছরে মুনাফা নিব কয়বার? বছরে যদি 2 বার করে মুনাফা নেই, 2 বছরে কয়বার মুনাফা নিব? 4 বার নিব না? 4 বার নিব। তাহলে এটা 4 বার গুণ হবে, 110/100। এটা তাহলে 4 বার গুণ হবে, গুণন 110/100, গুণন 110/100। এই 4 বার গুণটা কি বুঝতে পারছেন কিনা? 4 বার গুণটা সবাই বুঝতে পারছেন কিনা? এই অঙ্কটাই 43 BCS আসছিল প্রিলিতে, এবং অপশনে উত্তর ছিল কি রকম দেখেন। আমি যে বলি যৌগিক মুনাফার অঙ্ক ভয়ের কিছু নাই, দেখেন এখানে এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য, তারপর এই শূন্য, এই শূন্য কাটা দাও, এই দুই শূন্য, এই দুই শূন্য, এই দুই শূন্য, এই দুই শূন্য কাটা গেল, সব কাটা গেল। 11 কয়টা আছে? 4টে 11 না? অপশনে ছিল এরকম 11^4, এরকম ছিল অপশন। তাহলে কি হিসাব তো আমার করা লাগে নাই, হিসাব তো আমার করা লাগে নাই। 120/100 2 বার লিখলে অঙ্ক হবে না। 120/100 2 বার লিখলে অঙ্ক হবে না। আচ্ছা,
এখানে ডিনা বলছেন চারবার, একটা বুঝেন নাই। ডক্টর আচল বলছেন 10%কে 20%কে 10% কেন ধরছেন? ফারহানা কি আপনি মাত্র জয়েন করলেন? ফারহানা কি মাত্র জয়েন করলেন? এ বইয়েরটা দরকার নাই, বইয়েরটা কঠিন। বইয়েরটা লেকচার বুকে যেটা করা আছে ওটা ভুল না, ওটা ঠিক আছে। লেকচার বুকে যেটা করা আছে ওটা ঠিক আছে, ওটাও ঠিক আছে। ওই সূত্র দেখিয়েন না। ওই সূত্র দেখলে মাথা ঘুরে যাবে। ওই সূত্র দেখলে মাথা ঘুরাবে। ওই সূত্র দেখিয়েন না। হ্যাঁ, উত্তর 14,641। এবার দেখেন, আমি আরেকবার বলি। এই যে 20% যৌগিক মুনাফা, 20% যৌগিক মুনাফা মানে কি? 100 টাকা 1 বছর পরে মুনাফা পাবো 20 টাকা। কিন্তু আমি 1 বছর পরে মুনাফা না নিয়ে 6 মাস পরে মুনাফা নিলে আমাকে তো আর 20 টাকা মুনাফা দিবে না। 6 মাস পরে মুনাফা নিলে আমাকে মুনাফা দিবে 10 টাকা। এখন এখানে প্রশ্ন করছিলেন ডক্টর আচল, কেন 4 দিয়ে ভাগ করলাম না? ভাই এখানে বছরের হিসাবটা আসছে, যে আমি বছরে, আপনি যে 1 বছরে 20 টাকা নেবেন, তাহলে 6 মাসে আপনাকে দিবে 10 টাকা। হিসাবটা হচ্ছে এখানে, এইখানে কয় বছর আছে সেটা না, মুনাফার হার বছরে কয়বার নিচ্ছেন, বছরে 1 বছরে কয়বার নিচ্ছেন, 1 বছরে 2বার নিচ্ছেন। তাহলে মুনাফার হারটাকে 2 দ্বারা ভাগ হবে। এই জন্য মুনাফার হারকে 2 দ্বারা ভাগ করছি, 10% হয়েছে। এখন আসেন 4 বার কেন লিখলাম? এখন আমি যদি 6 মাস পর পর নেই, 6 মাস পর পর যদি নেই, 2 বছরে টোটাল কয়বার মুনাফা নিতে পারবো? 6 মাস পর পর যদি নেই, 2 বছরে কয়বার মুনাফা নিব? 6 মাস পর পর নিলে 2 বছরে কতবার মুনাফা নিব? এটা বলেন। 4 বার। আহ, দিনা আপনি বলেন কয়বার মুনাফা নিব? 4 বার। 6 মাস পর পর নিলে 2 বছরে কতবার মুনাফা নেওয়া যায়? 4 বার নেওয়া যায়। এই জন্য 4 বার হয়েছে। যতবার মুনাফা নিব তত গুণ করব। আচ্ছা, আগের অঙ্কগুলো থেকে আমি এইভাবে করছিলাম। আগের অঙ্কগুলো ঠিক সেভাবেই করছি। এই যে 10% মুনাফায় 10,000 টাকায় 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা, 2 বছরে বছর শেষে একবার করে নেই, 2 বছরে 2 বার নেই, এই জন্য 2 বার গুণ হয়েছে। 2 বছরে 2 বার নেই, এই জন্য 2 বার গুণ হয়েছে। আর এই অঙ্কে 6 মাস পর পরে যেহেতু হিসাব করতেছি, 6 মাস পর পর যেহেতু হিসাব করতেছি, 2 বছরে 4 বার নিব, তাহলে 4 বার গুণ হয়েছে। কিন্তু 6 মাস পরে হিসাব করতে গেলে মুনাফার হার আর 20% থাকবে না, অর্ধেক হয়ে যাবে। 20% 10% হয়ে যাবে। এই জন্য 110/100। এই অঙ্কটা যেমন দেখেন, এখানে বলছে ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। 3 মাস পর পর নিলে 4 বার দিবে। 3 মাস পর পর নিলে 4 বার মুনাফা নেবে, 4 বার। এই অঙ্কটা একটু জটিল আছে, এরকম জটিল অঙ্ক পরীক্ষা আসবে না। কারণটা কি? এই সাতকে 4 দ্বারা ভাগ যায় না, এই জন্য এটা আসবে না। ধরেন, আচ্ছা আমরা এটা সহজ করে দিই, 7% বাদ দিই, এটাকে দেই 8%। কারণ পরীক্ষায় এরকম কঠিন অঙ্ক দিবে না। হ্যাঁ, পরীক্ষায় এরকম কঠিন অঙ্ক দিবেই না, যেটা সহজে হিসাব করা যাবে না। এবার একটু দেখেন, শতকরা বার্ষিক 8% হার সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, ত্রৈমাসিক মানে কি? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ নিবে। 500 টাকা একটা ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে জমা রাখলে বছর শেষে তা প্রায় কত হবে? দেখেন, ত্রৈমাসিক মানে আমি 3 মাস পর পর নিব, 3 মাস পর পর, 3 মাস পর পর নিব। 3 মাস পর পর নিলে বছরে কতবার মুনাফা নিতে পারবো? 1 বছরে, 1 বছরে 4 বার নিব। তাহলে এই 8%কে 4 দ্বারা ভাগ, তাহলে মুনাফার হার হবে 2%। মুনাফার হার 2%। তাহলে এই 500 × 100 2/100। এখন 1 বছরে কয়বার নিব? যেহেতু বলছে বছর শেষে না, 1 বছরে 4 বার নিব, তাহলে এবার 4 বার গুণ হবে। 100 2/100 গুণন 100 2/100 গুণন 100 2/100। এটা হিসাব করলে অ্যান্সার চলে আসবে। এটা হিসাব করলে অ্যান্সার চলে আসবে। আমাদের ক্লাস শেষ, তবে আর একটা টাইপ বাকি আছে, সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এইটা পরীক্ষা আসতে পারে। এখন সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাকে অঙ্ক করাই দিতে হবে, এরকম অঙ্ক নাই এখানে। নিজেরাই করতে পারবেন। কেন, কিভাবে করতে পারবেন? আচ্ছা দেখেন তো, 10% হার মুনাফায় 10,000 টাকার 2 বছর পর সরল মুনাফাটা বের করতে পারবেন না? বলেন তো সরল মুনাফা কত হবে? সরল মুনাফা কত হবে? একদম প্রথমে করছিলাম আজকের ক্লাসের শুরুতে, আসল গুণন সময় গুণন হার ভাগ 100। এইখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটা দিলে 200 টাকা। সরল মুনাফা 200 টাকা। এবার আমাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে আগে আমি চক্রবৃদ্ধি মূলধন বের করব। চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
এই 10,000 সরি 1,000 গুণন 110/100, যেহেতু 2 বছর মানে 2বার নিব তাহলে দুইবার হবে 110/100। এই 0 0, এই 0 0 কাটা, এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কাটা, কত হয়? 11 11 121, আর 10 গুণ করলে 1210। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। এটা কি চক্রবৃদ্ধি মূলধন? তাহলে মুনাফা কত? মুনাফা কত? এই 1210 বিয়োগ মূলধন হচ্ছে 1,000, তার মানে কত? 210। দেখেন, সরল মুনাফা 200, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা 210। তাহলে কত বেশি? পার্থক্য কত? সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা। সহজ হিসাব। এখানে জাস্ট খালি দুইটা অঙ্ক করছি, দুইটা অঙ্ক এখানে মিক্স করে দিছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। এরকম আরো অঙ্ক আছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক, যেগুলো আপনাদের হোমওয়ার্ক। তবে এই অঙ্কটা একটু আমি করে দিই। 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে? পার্থক্যটা দেওয়া আছে, আসলটা বের করতে বলছে একটু ভিন্ন। পার্থক্যটা দেওয়া আছে, আসলটা বের করতে বলছে। আমরা আসলটাকে যদি পি ধরি, আসলটাকে পি ধরে এখন অঙ্ক করব। আসল যদি পি হয়, তাহলে সরল সুদ কত হয়? সরল সুদ, এই যে পি গুণন, এটা আসল, 2 গুণন মুনাফার হার 4/100। তাহলে এটা হিসাব করলে কত হয়? 4 দুগুণে 8, তার মানে 0.08 পি। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মূলধন আগে বের করি। চক্রবৃদ্ধি মূলধন কত হবে? যে পি গুণন 104/100 গুণন 104/100, এটা হিসাব করলে হবে পি ইন্টু, এটা একটু জটিল, হ্যাঁ এটা একটু জটিল, পরীক্ষায় এসব প্রশ্ন আসবে না। এটা হিসাব করলে কত হয়? 10 10, আচ্ছা এখানে ভুল হয়েছে, এটা হবে 1.04, এটা হবে 1.04। এটা হিসাব করলে হবে 104 104, 10,816, 10,816 পি দশমিক, এখানে হবে 1.0816 পি। তাহলে মুনাফা কত? একটু জটিল আছে, মাইনাস পি। আচ্ছা এখানে একটা পি হবে, এটা বিয়োগ করলে হবে 0.0816 পি। তাহলে এটা হলো সরল মুনাফা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, দুইটার পার্থক্য বলছে 1 টাকা। তাহলে দুইটা যদি পার্থক্য করি, তাহলে 0.0816 পি মাইনাস 0.08 পি সমান 1। এখান থেকে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 0.0016 পি সমান 1। পি সমান 0.0016, সরি উপরে 1 নিচে 0.0016, হিসাব করলে 625 হবে। 625। হ্যাঁ এটা একটু জটিল আছে, এগুলো আসার সম্ভাবনা নাই। এটা সম্ভবত কোনো একটা চাকরি পরীক্ষা আসছিল, এখন লেকচার বই আছে তাই করাইলাম, এগুলোর দরকার নাই। আপনারা করবেন বেশি বেশি যেটা টাইপ 3, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, এই দুইটা করলেই হবে। আর সরল মুনাফার তো কিছু করছি না, এইসব ম্যাথ করার দরকার নাই, এটা করার দরকার নাই, এগুলো করার দরকার নাই। এই যে এই ম্যাথ করার দরকার নাই, এটা দরকার নাই, আমি করে দিলাম, কিন্তু আপনারা করবেন না, পরীক্ষায় আসবে না, আমিও পরীক্ষা দিব না, আপনাদের পরীক্ষা আসবে না, এটা এগুলো করার দরকার নাই। না না না, দিব না দিব না, এগুলো ম্যাথ দিব না। ওকে, থ্যাংক ইউ।